শুভ্র তখন পাগলের মতো ঘরভর্তি মানুষের দিকে তাকিয়ে আর্তনাদ করছে। তার দুই চোখে রক্তবর্ণ হাহাকার, কণ্ঠে এক তীব্র অবিশ্বাস। সে চিৎকার করে বলতে লাগলো, হৃদির বিয়ে কিভাবে হয়? ও আমার স্ত্রী। একজনের স্ত্রী থাকা অবস্থায় ওর আবার বিয়ে কিভাবে সম্ভব? দয়া করে সবাই এই তামাশা বন্ধ করো। শুধু বলো হৃদি কোথায় আছে। জাস্ট টেল মি হোয়ার ইজ শি। সোহান চৌধুরী পাথরের মতো মুখ করে দাঁড়িয়েছিলেন। ছেলের এই হিতেহিত জ্ঞানশূন্য অবস্থা দেখে তিনি খুব শান্ত কিন্তু বিষাক্ত গলায় বললেন, কে বলেছে হৃদি এখন তোর স্ত্রী? শুভ্র যেন আকাশ থেকে পড়ল, তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? সোহান চৌধুরী ঠোঁটের কোণে এক চিলতে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বললেন, মানে এটাই, হৃদি তোর স্ত্রী ছিল, কিন্তু এখনো অন্য। পুরো বাক্যটা শেষ করার আগেই শুভ্র আতঙ্কে আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে নিজের কানে হাত চাপা দিয়ে উন্মাদের মতো মাথা নাড়াতে নাড়াতে বলল, আব্বু প্লিজ, আমার কসম লাগে আপনারা এসব মিথ্যে কথা বন্ধ করেন। জাস্ট স্টপ ইট। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তার চোখের ইশারা বুঝতো রাবেয়া এহসান এক সেকেন্ডও সময় লাগলো না। তিনি দ্রুত নিজের রুমে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে হাতে একটি সাদা খাম আর কিছু কাগজ নিয়ে বেরিয়ে এলেন। কাগজগুলো তিনি সোহান চৌধুরীর হাতে তুলে দিলেন। সোহান চৌধুরী সেই কাগজগুলো শুভ্রের মুখের সামনে মেলে ধরলেন। শুভ্রর চোখের সামনে তখন পৃথিবীটা দুলছে। সোহান চৌধুরী খুব নিস্পৃহ গলায় বললেন, বিয়ে যেমন করা যায় তেমন ডিভোর্সও দেয়া যায়। নে এটা ধর, আর সব কিছু পড়ে ভালো ছেলের মতো এখানে একটা সই করে দে। শুভ্র হাত দুটো থরথর করে কাঁপছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে কাগজটা হাতে নিয়ে মেলে ধরল। কাগজের প্রতিটি অক্ষর যেন এক একটা বিষাক্ত তীরের মতো তার চোখের মণি বিদ্ধ করছে। বিচ্ছেদের লম্বা কাহিনী শেষে একটা বিশেষ লাইন শুভ্রর বুকের ঠিক মাঝখানে ধারালো ছুরির মতো বিঁধল, যেখানে লেখা আছে, আমি তাসনিন হৃদি এই সম্পর্ক থেকে স্বেচ্ছায় বের হয়ে আসছি। আমি আমার স্বামী সাইফান শুভ্র চৌধুরীকে ডিভোর্স দিলাম। কাগজের নিচে হৃদির সেই চিরচেনা সইটা আজ যেন বিদ্রূপ করে জ্বলজ্বল করছে। শুভ্রর পায়ের তলা থেকে পৃথিবীটা সরে গেল। সে মুহূর্তে ধপ করে মেঝের ওপর বসে পড়ল। তার মাথাটা কাজ করছে না। অস্ফুট স্বরে সে বিড়বিড় করে বলতে লাগলো, না মিথ্যা, সব মিথ্যা। হৃদি আমাকে ভালোবাসে, ও আমাকে ডিভোর্স দিতে পারে না। এই সইটা ওর হতে পারে না। এই কাগজ মিথ্যে। পরক্ষণে শুভ্রর ভেতরের ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো জ্বলে উঠল। উন্মাদের মতো হাতের ডিভোর্স পেপারটা খামছে ধরে কুচি কুচি করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। তার শরীর কাঁপছে প্রচণ্ড ক্রোধ আর অপমানে। দেয়ালে টানানো ছবিগুলো সে এক ঝটকায় টেনে খুলে মেঝেতে আছাড় মারল। কাঁচ ভাঙার সেই ঝনঝন শব্দকে ছাপিয়ে শুভ্রর গলার গর্জন পুরো বাড়ি থরথর করে কাঁপিয়ে তুলল। সে পৈশাচিক স্বরে চিৎকার করে বলতে লাগলো, এই পৃথিবীতে হৃদি যদি আমার না হয় তবে অন্য কোনো পুরুষের হওয়ার সাধ্য ওর নেই। যদি সত্যিও অন্য কারো হয়ে যায় তবে আমি নিজের হাতে ওর জান কবজ করব, তারপর ওর লাশের ওপর শুয়ে নিজেকেও শেষ করে দিব। শুভ্র এক ঘায়াল বাঘের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে আরও উগ্র হয়ে উঠল। তার কণ্ঠস্বরে তখন এক মহাধ্বংসের সুর। যাকে এত বছর ধরে নিজের আত্মার চেয়ে বেশি ভালোবেসেছি, যাকে প্রতিটা নিঃশ্বাসের ঘ্রাণে অনুভব করেছি, তাকে আমি এই পৃথিবীর অন্য কোনো পুরুষের ছায়া তো দূরের কথা, কোনো পার্থিব আলো স্পর্শ করতে দেব না। আমার ভালোবাসা যদি পূর্ণতা না পায় তবে সেই ভালোবাসার সমাপ্তি হবে এক মহাপ্রলয়ে। যেখানে আমার অধিকার নেই সেখানে এই পৃথিবীর কারো অধিকার আমি জন্মাতে দেব না, কখনো না। সোহান চৌধুরী বিদ্রুপান্তক এক হাসি হাসলেন।
তার ছেলের এই উন্মাদনা যেন তাকে আনন্দ দিচ্ছে। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, হৃদিকে খুন করবি তুই? ঠিক আছে, কর, দেখি তোর কত বড় কলিজা। শুভ্র এক মুহূর্ত থামল না। তার চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে, চোখ দিয়ে যেন আগুনের হলকা বের হচ্ছে। সে তার বাবার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাড় কাঁপানো শীতল কণ্ঠে বলল, অন্য কারো হয়ে গেলে ওর মৃত্যু নিশ্চিত। পৃথিবীর কোন পাতালপুরীতে ও লুকিয়ে আছে, সেখান থেকে আমি ওকে টেনে বের করব এবং নিজের হাতে খুন করব। আপনি শুধু রেডি রাখুন, 2টা কবর, একটা আপনার ছেলের আর অন্যটা আপনার বৌমার। কথাটা শেষ করে শুভ্র আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাহেরা চৌধুরী বুক ফাটা আর্তনাদ করে পেছন থেকে ডাকতে নিলেন, শুভ্র, ওরে খোকা, যাস না। কিন্তু সোহান চৌধুরী শক্ত হাতে তাকে থামিয়ে দিলেন। তিনি বিরক্ত মুখে বলেন, বিরক্ত করো না তো ওকে, যেতে দাও, থাকতে দাও ওকে ওর মতো। আমিও দেখি ওই হৃদিকে ও কোত্থেকে খুঁজে বের করে। বাড়ি থেকে বেরিয়ে শুভ্র তার সেই পুরনো মাফিয়া রূপ ধারণ করল। তার নির্দেশে আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি কোণ নড়ে উঠল। তার অধীনে থাকা সব গ্যাং মেম্বারদের সে এক কঠোর আল্টিমেটাম দিল, হৃদিকে চাই, যেভাবেই হোক। এই শহরের প্রতিটি অলিগলি, প্রতিটি অভিজাত ফ্ল্যাট আর সাধারণ বসতি যেন তন্ন তন্ন করে খোঁজা হয়। বিশেষ করে যেখানে নতুন কোনো স্বামী স্ত্রী বসবাস শুরু করেছে, সেই জায়গাগুলো যেন নরক বানিয়ে খোঁজা হয়। শুভ্র নিজে অস্থির হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তার হাতের কবজি ফুলে উঠেছে। স্টিয়ারিং হুইলটা জোরে চেপে ধরার কারণে রাস্তার ট্রাফিক বা সিগন্যাল কিছুই তার চোখে পড়ছে না। সে পাগলের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগল, হৃদি শুধু আমার, শি বিলংস টু মি অ্যান্ড অনলি মি। ও যদি অন্য কারো হয়ে থাকে তবে ওকে আমি খুন করে ফেলব এবং তারপর নিজেও মরে যাব। আমার অধিকার কেড়ে নেওয়ার সাহস এই পৃথিবীতে আমি কারো হাতে দেব না। গুনে গুনে 3টা দিন পার হয়ে গেল। শুভ্র এই শহরের প্রতিটি ধূলিকণা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু হৃদির কোনো অস্তিত্বই সে পাচ্ছে না। তার মনে হচ্ছে হৃদি যেন এই শহর থেকে বিলীন হয়ে গেছে। শুভ্র এখন আর সে দাপুটে মাফিয়া নেই। সে এখন পাবনার পাগলা গারদের মতো, কোনো উন্মাদের মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া নেই, নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই। তার ধ্যান জ্ঞান শুধু হৃদিকে খুঁজে বের করা। রাত হলে ক্লান্তিতে রাস্তার ধারের কোনো গাছের কোনায় শরীরটা এলিয়ে দেওয়া। আবার চোখ মেলতেই সেই পাগলামি তাকে তাড়া করে ফিরছে। কিন্তু তার এই বিধ্বস্ত শরীর আর কত সইবে? হারতে তো তাকে হবেই। যেখানে সে অসম্ভবকে সম্ভব করে ফেলে, সেখানে 3 দিন ধরে নিজের সমস্ত ক্ষমতা লাগিয়েও সে হৃদির নাগাল পাচ্ছে না। শুভ্রর ভেতরের মানুষটা ধীরে ধীরে বুঝতে পারছে, হৃদিকে যদি কেউ বের করে দিতে পারে তবে তা একমাত্র তার পরিবার। 3 দিন ধরে অনাহারী দুর্বল শরীর নিয়ে রাতের অন্ধকারে ঈশানকে সাথে করে শুভ্র শহরের সবচেয়ে বড় ক্লাবে এসে হাজির হলো। তার উদ্দেশ্য একটাই, বুকের ভেতরের এই হাহাকার আর কষ্টগুলোকে একটু শান্তির জন্য বিসর্জন দেয়া। ক্লাবে তখন উন্মাতাল পরিবেশ, লাল নীল বাতির ঝিলিক, স্টেজে গান চলছে, ছেলেমেয়েরা ডান্স ফ্লোরে নাচছে, চারদিকে ড্রিঙ্কসের গ্লাসের টুংটাং শব্দ। হঠাৎ ক্লাবের এক জাঁকজমকের মাঝে শুভ্রর মতো এক জীবন্ত লাশকে দেখে ঈশান আঁতকে উঠল। সে অস্থির হয়ে বলল, বস, আপনি এখানে কেন? এই অবস্থায় আপনার রেস্ট দরকার। শুভ্র কোনো উত্তর দিল না। তার সেই শূন্য আর ডার্ক দৃষ্টি ক্লাবের ভিড়ের মাঝে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক যুবকের সামনে এসে দাঁড়ালো, যে একা বসে খুব আয়েশ করে ড্রিঙ্ক করছে। ছেলেটা এমনভাবে চুমুক দিচ্ছে যেন সে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছে। শুভ্র তার সেই হাড় জিরজিরে হাতটা দিয়ে ছেলেটার পিঠে সজোরে একটা থাপ্পড় দিল। তারপর খসখসে গলা জিজ্ঞেস করলো, এই কি আছে এতে যে এত আয়েশ করে খেতে হয়? ছেলেটা ঝাপসা চোখে শুভ্রর দিকে তাকে একটা মাতাল হাসি দিল।
তারপর আধো আধো গলায় বলল, আরে ইয়ার, এতে যা আছে তা পৃথিবীর কোনো দামি খাবারই নেই। এক চুমুক দিলেই বুঝবি দুনিয়াটা কত সুন্দর। শুভ্র ড্রিঙ্কের বোতলটা হাতে তুলে নিল। বোতলের গায়ের ঠান্ডা জলকণা তার তপ্ত হাতের তালু স্পর্শ করল। সে বোতলটার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় প্রশ্ন করল, তার মানে এইটা খেলে কি হয়? কলিজার ভেতরের আগুন কি নেভে? যুবকটা গ্লাস নাড়াতে নাড়াতে বলল, এইটা খেলে সব কষ্ট ভুলে থাকা যায়, দুনিয়ার সব চিন্তা হাওয়া হয়ে যায় ভাই। কথাটা শেষ হতে না হতে শুভ্র দাঁত দিয়ে বোতলের সিপিটা খুলে ফেলল। তারপর এক মুহূর্ত দেরি না করে ঢকঢক করে গলায় ঢালতে শুরু করলো। ঈশান পাশে দাঁড়িয়ে আঁতকে উঠল। সে পাগলের মতো শুভ্রকে থামাতে গিয়ে চিৎকার করে বলল, বস, স্টপ বস, প্লিজ থামুন, আপনার এই শরীর সইবে না। কিন্তু শুভ্র থামছে না। পুরো এক বোতল শেষ করে সে শূন্য বোতলটা পাশে ছুঁড়ে মারল। তার এমনিতেই লাল হয়ে থাকা চোখ দুটো এখন টকটকে আগুনের গোলার মতো দেখাচ্ছে। সে টলমল পায়ে ওয়েটারের কাছে গিয়ে তার কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, আমাকে এর থেকেও বড় কিছু দেন, যা খেলে সামান্য হলেও এই বুকে শান্তি পাবো। এইটুকু নেশায় আমার কিছু হচ্ছে না। ওয়েটার শুভ্রর এই বিধ্বংসী আর ডার্ক রূপ দেখে ভয়ে কুঁকড়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে শুভ্রর সামনে একদম কড়া আর ডার্ক ড্রিঙ্কস এনে দিল। শুভ্র পাগলের মতো আবার খেতে শুরু করল। ঈশান কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে অসহায়ভাবে শুভ্রর হাত টেনে ধরে বলল, বস প্লিজ, এমনি আপনি 3 দিন ধরে না খেয়ে দুর্বল হয়ে আছেন, তার উপর এসব বিষাক্ত নেশা জিনিস, প্লিজ থামুন। শুভ্র শেষ ঢোকটা গলায় ঢেলে দিয়ে ধীর গতিতে ঈশানের দিকে তাকালো। তার চোখের সেই চাহনি দেখে ঈশানের রক্ত হিম হয়ে গেল। শুভ্র একটা তাচ্ছিলের হাসি দিয়ে বিষাদ মাখা গলায় বলল, প্রিয় মানুষের চেয়ে বড় কোনো নেশা আছে নাকি ঈশান? হৃদি নামের নেশাটা যে আমার রক্তে মিশে আছে, তার কাছে এই বিষ তো সামান্য মাত্র জল। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে জানে শুভ্রর ভেতরটা এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে প্রতি মুহূর্তে হৃদির স্মৃতিরা লাভা হয়ে ঝরছে। শুভ্র যে ভালো নেই সে কথা ঈশানের চেয়ে ভালো কেউ জানে না, কিন্তু তার করারই বা কি আছে? যে মানুষ নিজেই নিজের ধ্বংস কামনা করে তাকে বাঁচানোর সাধ্য কার? শুভ্র তখন নেশার ঘোরে আর শরীরী দুর্বলতায় টলছে। তার প্রতিটি পদক্ষেপ যেন ভারসাম্যহীনতার এক চরম বহিঃপ্রকাশ। সে টলতে টলতে ভিড় ঠেলে সরাসরি স্টেজের ওপর উঠে গেল। সেখানে একটা ছেলে তখন চোখ বন্ধ করে মনের সুখে গিটার বাজাচ্ছিল আর গান গাইছিল। ক্লাবের রঙিন আলোগুলো ছেলেটার ওপর পড়ছিল। শুভ্র স্টেজে উঠেই কোনো কথা নেই, বার্তা নেই, হিংস্র এক বাঘের মতো ছেলেটার হাত থেকে গিটারটা সজোরে এক টান দিয়ে ছিনিয়ে নিল। ছেলেটা অপ্রস্তুত আর ভ্যাবাচাকা খেয়ে গেল। গানের সুর মাঝপথেই থেমে গেল। ক্লাবের মিউজিক আর মানুষের গুঞ্জন মুহূর্তে স্তব্ধ হয়ে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এই বিধ্বস্ত উস্কো খুস্কো আর ডার্ক চেহারার মানুষটার দিকে। শুভ্রের চোখ দুটো আজ অস্বাভাবিক রক্তবর্ণ, যেন কোনো এক আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা সেই মণি দুটোর ভেতর টলমল করছে। দীর্ঘ নির্ঘুম রাত আর মনের ভেতরে পুষে রাখা অসহ্য দহনে তার চোখের পাতাগুলো ফুলে একাকার হয়ে আছে। গায়ের কালো শার্টের সামনের 2টা বোতাম খোলা, বুকের কাছে ঘাম আর ধুলোর আস্তর। তার উস্কো খুস্কো চুলগুলো অবিন্যস্তভাবে কপালে আর কানে লেপ্টে আছে, যা দেখে স্পষ্ট বোঝা আসছে সে এখন আর স্বাভাবিক জগতের কোনো বাসিন্দা নয়। এক ভয়ঙ্কর এবং অতিরিক্ত ডার্কনেস তাকে গ্রাস করে নিয়েছে। তার চেহারার করুণ আর শূন্য ভাবটা দেখে মনে হচ্ছে কোনো এক অবুঝ শিশু তার সবচেয়ে প্রিয় খেলনাটা চিরতরে হারিয়ে ফেলেছে এবং সে হারানোর বিষাক্ত যন্ত্রণায় সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার ঠোঁট দুটো ফ্যাকাশে, চোয়ালের হাড় শক্ত হয়ে আছে এক অব্যক্ত জেদে। ঠিক তখনই ক্লাবের মিউজিক দানবীয় শব্দে বেজে উঠল। শুভ্র টলমল পায়ে, শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে
হেলতে দুলতে স্টেজের মাঝখানে রাখা মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে এসে তারপর দাঁড়ালো। হাতে তার কালো গিটার, যা আজ তার যন্ত্রণার একমাত্র সাক্ষী। তাকে মঞ্চে এই অবস্থায় দেখে ক্লাবের মেয়েরা উন্মাদনায় চিৎকার করে উঠল, কিন্তু সেই কোলাহল শুভ্রের কানে পৌঁছালো না। সে ধীর স্থিরভাবে গিটারটা কাঁধে ঝুলিয়ে ঠিক করে ধরল। তার দৃষ্টি ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এক মুহূর্তের জন্য যেন তার নিঃশ্বাস থমকে গেল। ঠোঁট দুটো অবাধ্য হয়ে কাঁপতে লাগলো। গিটারের তারে একটা সজোরে আর কর্কশ ঝংকার তুলে সে সুর বাঁধল। সেই সুর যেন এক বিলাপ। তারপর মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে গিটার বাজাতে বাজাতে তার কলিজা ছিঁড়ে আসা এক বুক হাহাকার নিয়ে সে গেয়ে উঠল। কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া, উইরা গাছে প্রাণের বিন্দিয়া, আদর যত্ন করিয়া বুকে রাখলাম জড়াইয়া, পুষ মানল না গেল উড়িয়া, ও পাখি পোষ মানল না গেল উড়িয়া। শুভ্রের আঙুলগুলো গিটারের তারের ওপর উন্মাদের মতো আছড়ে পড়ছে। তার প্রতিটি আঙুলের ছোঁয়ায় গিটারের তারগুলো যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠেছে, আর সেই কম্পনে তার হৃদয়ের গভীর ক্ষতগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার সেই ভাঙা খসখসে অথচ দরাজ কণ্ঠস্বর যখন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ল, তখন চারদিকের সব হুল্লোড় আর নাচানাচি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। গানের প্রতিটি সুরে ঝরে পড়ছিল এক ফোঁটা নীল বিষাদ। সে কোনো যন্ত্র বাজাচ্ছে না, বরং গিটারের তার দিয়ে নিজের কলিজার ক্ষতগুলো খুঁচিয়ে খুঁচিয়ে সুর বের করছে। তার চোখ ফেটে তখন তপ্ত জল নামার উপক্রম, কিন্তু সে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে গিটার বাজিয়ে শূন্যতায় সেই হাহাকার বিলিয়ে দিচ্ছে। শুভ্রকে স্টেজে দেখে পুরো ক্লাবের পরিবেশ যেন এক নিমেষে বিদ্যুৎ বেগে বদলে গেল। যারা একটু আগে নাচে মত্ত ছিল তারা সবাই স্থির হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। ভিড়ের মধ্য থেকে ফিসফাস আর অস্ফুট চিৎকার ভেসে আসতে লাগলো। একদল মেয়ে তখন বিস্ময়ে চোখ বড় বড় করে একে অপরের গায়ে চিমটি কাটছে। একজন তো রীতিমতো চিৎকার করে উঠল, আরে এটা তো সাইফান শুভ্র চৌধুরী, যে কিছুদিন আগে কুয়েত স্টেজে গান গেয়ে কাঁপিয়ে দিয়েছিল। ওর এই ভিডিওটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর একটা মেয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, আমার বিশ্বাসই করতে পারছি না যে সামনে থেকে শুভ্রকে দেখছি। উফ, কুয়েতে কি গানটাই না গেয়েছিল। ওর স্টাইল আর গান গাওয়ার ভঙ্গি দেখে আমি তো ফিদা হয়ে গেছি রে। তার পাশের জন শুভ্রের সেই ডার্ক আর বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে বুধ হয়ে বলল, উফ কি হ্যান্ডসাম, আর দেখ কেমন নেশালো পাগল পাগল লাগছে ওকে। উফ বান্ধবী, প্লিজ একটু কথা বলিয়ে দিবি। মেয়েরা যখন শুভ্রকে নিয়ে এমন উন্মাদনায় আর আলোচনায় ব্যস্ত, শুভ্র তখন এই পৃথিবীর কোনো শব্দই শুনতে পাচ্ছে না। সে তার মতো কষ্ট বিসর্জন দিয়ে হাহাকারে গান গেয়ে যাচ্ছে। তার এই গান ক্লাবের অনেকে মন দিয়ে শুনছে। গানটা শেষ হওয়া মাত্রই পুরো ক্লাবে যেন এক প্রবল বিস্ফোরণ ঘটল। মেয়েরা উন্মাদের মতো চিৎকার করে উঠল, হাততালিতে ফেটে পড়ল চারপাশ। কিন্তু শুভ্র, সে তো তখন এই জগতের কোনো কিছুর মাঝেই নেই। শরীরের ভেতর তপ্ত ড্রিঙ্কসের নেশা আর হৃদয়ের ভেতরে হৃদির বিরহের বিষ, এই দুই মিলে তাকে এক চরম ঘোরে নিয়ে গেছে। শুভ্র টলমল পায়ে মাইক্রোফোনে স্ট্যান্ডটা খামচে ধরল। মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে সমস্ত শক্তি দিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, আই লাভ ইউ হৃদি, আই লাভ ইউ সো মাচ। শুভ্রের সেই গগন বিদারী চিৎকারে পুরো ক্লাব যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে মেয়েরা এতক্ষণ তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর ছিল, তারা একদম হা হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের বুঝতে বাকি রইল না যে এই নেশালো ডার্ক চেহারার মানুষটার হৃদয়ে অন্য কারো রাজত্ব। মুহূর্তে অনেক মেয়ের মন ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু জেটটা মরল না। তারা ভাবলো প্রেমিকা থাকুক আর না থাকুক, এমন একটা হট ছেলের সাথে অন্তত একটা ছবি বা কয়েকটা কথা তো বলতেই হবে। শুভ্র তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে মাতাল অবস্থায় টলতে টলতে ডিজের দিকে তাকিয়ে কর্কশ গলায় চিৎকার করে বলল, মিউজিক প্লে ইট লাইভ।
শুভ্রের হুকুম পাওয়া মাত্রই ক্লাবে তার স্বরে হাইবিটের ডিজে মিউজিক বেজে উঠল। লেপাগলু ডান্স ডান্স গানের সেই উন্মাতাল তাল শুরু হতেই শুভ্রর ভেতরের সেই দমে থাকা ডার্কনেস যেন এক অদ্ভুত বন্যতায় রূপ নিল। সে গিটারটা একপাশে ছুঁড়ে মারল, শার্টের বাকি বোতামগুলো ছিঁড়ে ফেলার মতো করে খুলে শার্টটা খুলে ফেলল। তারপর সেটা কোমরে পেঁচিয়ে শক্ত করে একটা গিট্টু দিল। হাতে মাইক্রোফোনটা নিয়ে শুভ্র পুরো স্টেজ জুড়ে নাচতে শুরু করলো। তার সেই নাচে কোনো তাল নেই, নিয়ম নেই, আছে শুধু এক অস্থির মুক্তি। সে গানের তালে তাল মিলিয়ে যেমন খুশি তেমন নাচতে নাচতে চিৎকার করে গেয়ে উঠল। স্টেজটা যেন শুভ্রর পায়ের তলায় কাঁপছে। শুভ্রর সেই বন্য আর পাগলামি ভরা নাচ দেখে পুরো ক্লাবে মুহূর্তেই ঝটকা লেগে গেল। এতক্ষণ যারা বিষাদে ডুবেছিল তারাও শুভ্রের এনার্জি দেখে ডান্স ফ্লোর ঝাঁপিয়ে পড়ল। অনেক নেশাখোর ছেলে তো উত্তেজনা স্টেজে উঠে শুভ্রর সাথে তাল মিলিয়ে উদ্দাম নাচ শুরু করে দিল। শুভ্র শরীরের প্রতিটি ভাঁজে তখন ঘাম সিকসিক করছে, চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে, আর সেই রক্তবর্ণ চোখে এক পৈশাচিক আনন্দ। শুভ্রর সেই দুর্ধর্ষ ডান্স দেখে নিচ থেকে মেয়েরা চিৎকার করে উঠল, এ বাবা, এ তো ডান্সও পারে! উফ, দেখ বান্ধবী, ও কি মুভস দিচ্ছে, পুরাই আগুন লাগিয়ে দিচ্ছে স্টেজে। নাচ শেষ হতেই শুভ্র শরীরের অবশিষ্ট শক্তিটুকু যেন নিমেষেই কর্পূরের মতো উবে গেল। সে ডার্কনেসের এক গভীর নেশা আচ্ছন্ন হয়ে স্টেজের ওপর ঢলে পড়ল। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ভিড় ঠেলে দৌড়ে স্টেজে উঠে শুভ্রকে জড়িয়ে ধরল। তার চোখে মুখে তখন তীব্র দুশ্চিন্তা। সে শুভ্রকে শক্ত করে ধরে কাঁপা গলায় বলল, বস, আপনি ঠিক আছেন তো? কি করছেন এসব? কেন নিজের সাথে এই পাগলামি করছেন? শুভ্র তখন জ্বরে পড়া রোগীর মতো কাঁপতেছিল। তার চোখ দুটো আধবোজা। ঈশানের শার্টের কলারটা খামছে ধরে একদম ছোট শিশুর মতো করুণ স্বরে বলল, ঈশান, আমার হৃদিকে এনে দাও না, আমার অনেক কষ্ট হচ্ছে। ও কোথায়? এভাবে কেন আমাকে ছেড়ে গেল? আমি যে ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না। ঈশানের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। সে শুধু দীর্ঘশ্বাস ফেলে শুভ্রকে ধরে ধরে স্টেজ থেকে নামাতে লাগলো। শুভ্র তখন এতই মাতাল যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। নিচে নামা মাত্র একদল মেয়ে মৌমাছির মতো শুভ্রকে ঘিরে ধরল। তাদের হাতে মোবাইল ফোন। সবারই উদ্দেশ্য এই ভাইরাল হিরোর সাথে একটা ছবি তোলা। একটা মেয়ে খুব আবদার করে বলল, স্যার প্লিজ, জাস্ট একটা ছবি, না করবেন না প্লিজ, আমরা আপনার অনেক বড় ফ্যান। শুভ্র টলতে টলতে মাথা তুলে মেয়েটার দিকে তাকালো। তার চোখের সেই হাহাকার দেখে যে কেউ শিউরে উঠবে। শুভ্র অস্ফুট স্বরে বলল, একটা না, 1000টা ছবি তুলতে দিব, শুধু আমার হৃদিকে এনে দাও। মেয়েটা একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে হতবাক হয়ে বলল, হোয়াট, কে হৃদি? ঈশান মেয়েদের ভিড় সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতে করতে বলল, এক্সকিউজ মি বস, এখন নিজের মাঝে নেই, দয়া করে আপনারা পথ ছাড়ুন, ওনাকে গাড়িতে নিতে দিন। কিন্তু মেয়েরা নাছরবান্দা। আর একটা মেয়ে একটু স্টাইল করে শুভ্রর একদম কাছে এসে তার কাঁধ ছুঁয়ে বলল, এই হিরো, ছবি না দাও, অন্তত ফোন নাম্বারটা কি দেয়া যাবে? শুভ্র একটা ম্লান হাসি দিল, যে হাসিতে শুধু বিষাদ মাখানো। সে মেয়েটার চোখের দিকে তাকে বলল, আমার নাম্বার? আমি শহরের সব ছেলের নাম্বার এনে দিব, শুধু তোমরা আমার হৃদিকে এনে দাও, ও ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আছে। শুভ্রর এমন অদ্ভুত আর পাগলামি ভরা কথা শুনে মেয়েরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা ফিসফিস করে বলাবলি করতে লাগলো, পাগল নাকি লোকটা? স্টেজে উঠেও হৃদিকে আই লাভ ইউ বলল, আর এখন বলছে হৃদিকে এনে দাও। কে এই হৃদি, যে হ্যান্ডসাম আর পাওয়ারফুল ছেলেটাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে? অনেক কষ্টে সেই উন্মত্ত ভিড় ঠেলে ঈশান শুভ্রকে ক্লাবের বাইরে নিয়ে এলো। বাইরের রাতের হিমেল হাওয়া শুভ্রের তপ্ত শরীরে লাগলেও তার ভেতরের আগুন নেভাতে পারল না। শুভ্র এখন পুরোপুরি ভারসাম্যহীন। তার পা চলছে না, মাথাটা ঈশানের কাঁধে ঝুলে পড়েছে। সে বিরামহীনভাবে বিড়বিড় করে চলেছে, ঈশান, আমার হৃদিকে এনে দাও, ও কোথায় লুকিয়ে আছে, ওকে বের হতে বলো। আমি কথা দিচ্ছি,
আমি আর কখনো যাব না ওকে ছেড়ে। একটা সেকেন্ডের জন্য ওকে আমি চোখের আড়াল করব না। শুধু ওকে একটু আসতে বলো। আমি শান্তিতে একটা নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিটা নিঃশ্বাস বিষ হয়ে আমার ফুসফুস পুড়িয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে শুভ্র আর পারল না। রাস্তার ধারের একটা নির্জন ল্যাম্পপোস্টের নিচে ধপ করে বসে পড়ল সে। ঈশানও ক্লান্ত হয়ে তার পাশে বসল। রাতের শহরটা এখন নিস্তব্ধ। শুধু দূরে দু একটা গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত গলায় বলল, বস, আপনার মনে আছে একটা রাতের কথা? ঠিক এমন ঘোর অন্ধকারের রাতে রিদি আপনাকে যেতে দিবে না বলে পথ আটকে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, একদম ছোট বাচ্চাদের মতো আপনার শার্টের কোণা ধরে টেনেছিল আপনাকে আটকে রাখার জন্য। মনে পড়ে কি সেই রাত আপনার? ঈশানের কথাগুলো যেন শুভ্রের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কে বৈদ্যুতিক শকের মতো লাগলো। মুহূর্তেই তার মনের পর্দায় ভেসে উঠল সে রাতের স্মৃতি, যেদিন রিদির সাথে তার কথা বা শেষ দেখা হয়েছিল। শুভ্র চোখ বন্ধ করতে দেখতে পেল রিদি তার পথ আটকে দাঁড়িয়ে আছে। দুই চোখে টলমল করছে জল। মেয়েটা নিজের সবটুকু আকুতি ঢেলে দিয়ে শুভ্রের শার্টের হাতা খামছে ধরেছিল, কান ধরে উঠবস করছিল যেন শুভ্র তাকে ছেড়ে না যায়। হৃদির সেই মায়াভরা আর্তনাদ যেন আজও বাতাসে ভাসছে। আমাকে ছেড়ে যাবেন না শুভ্র ভাই, প্লিজ যাবেন না। এতক্ষণ নেশা আর ডার্কনেসের ঘোরে শুভ্র নিজেকে একরকম পাথরের মতো শক্ত করে রেখেছিল, কিন্তু সেই স্মৃতি মনে পড়তেই তার ভেতরের বাঁধ ভেঙে গেল। বুকের ভেতরের চিনচিনে ব্যথাটা এখন এক অসহ্য যন্ত্রণায় রূপ নিয়েছে। শুভ্র আর বসে থাকতে পারল না। সে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। তার দুনিয়াটা মাটির নিচে নুয়ে এলো। দুহাত দিয়ে নিজের বুকটা খামছে ধরল। সে যেন হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনতে চায়। পাগলের মতো শুভ্র অস্ফুট স্বরে বলতে লাগলো, আই এম সরি রিদি, মাফ করে দে এই কাপুরুষটাকে। একটা বার ফিরে আয় প্লিজ জান, জাস্ট একটা বার। ঈশান দীর্ঘশ্বাস ফেলে শুভ্রের কাঁধে হাত দিয়ে অত্যন্ত ভারাক্রান্ত গলায় বলল, শান্ত হন বস, সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করেন। রিদি এখন অন্য কারো, তাই রিদিকে মনে না রাখাই আপনার জন্য ভালো। কথাটা যেন শুভ্রের বুকে জ্যান্ত তলোয়ার চালিয়ে দিল। শুভ্র আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক আর্তনাদ করে উঠল, যে শব্দে রাতের বুক চিরে যেন হাহাকার বেরিয়ে এলো। না, রিদি অন্য কারো হতে পারে না, ও আমার, ও শুধু আমার, শুধুই আমার। বলতে বলতে শুভ্রর সেই পাথরের মতো কঠিন অহংকার তাসের ঘরের মতো ধসে পড়ল। সে হঠাৎ একদম অবুঝ যে শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। ঈশান নিজের জায়গায় জমে বরফ হয়ে গেল। তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। জীবনে এই প্রথম সে ওই লৌহ মানব শুভ্রকে এভাবে ভেঙে চুরমার হতে দেখেছে, যে শুভ্রর এক রক্তচক্ষুর ইশারায় পুরো আন্ডারওয়ার্ল্ড থমকে যেত। সে আজ ধুলোবালি মাখা রাস্তার পিছে মিশে যাচ্ছে। ঈশান কিছু বলার আগেই শুভ্র এক ঝটকায় পিছের উপর বসে পড়ে জানোয়ারের মতো ঈশানের পা দুটো আঁকড়ে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে, প্রতিটি নিঃশ্বাস যেন তার ফুসফুস ছিঁড়ে বেরিয়ে আসছে। ঈশান প্লিজ, আমার রিদিকে এনে দাও। আমি জানি তোমরা সবাই মিলে আমার কলিজাটা জ্যান্ত ছিঁড়ে কোথাও লুকিয়ে রেখেছ। ওকে এনে দাও ঈশান, আমার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি যদি জানতাম ওই পাগলিটা আমার সামান্য রাগের জন্য এভাবে পর হয়ে যাবে, তবে খোদার কসম আমি কখনো ওকে ছেড়ে যেতাম না। ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তবে এখন কিভাবে আছে? ওর কি একবারও এই অধমটার কথা মনে পড়ছে না? ও কি আমার জন্য কাঁদছে না? ঈশান ঘাবড়ে গিয়ে শুভ্রকে তোলার চেষ্টা করলো। তার নিজের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। সে অপরাধীর মতো তাকিয়ে ধরা গলায় বলল, আরে বস, কি করছেন আপনি? আমার পা ধরছেন কেন? উঠুন বস। আর কি বললেন যে ও আপনাকে ছাড়া কিভাবে আছে? বস, মানুষ সবসময় একরকম থাকে না,
পাথরকেও মারতে মারতে কিন্তু ভাঙা হয়। হয়তো রিদি তার নতুন জীবনের সাথে মানিয়ে নিয়েছে, হয়তো তার হাজবেন্ডের সাথে সে অনেক ভালো আছে, তাই তার আপনার খোঁজ। আহ! শুভ্র এক হিংস্র নেকড়ের মতো গর্জে উঠল। সেই ঈশানের কলারটা সজোরে খামচে ধরে তাকে একদম নিজের চোখের মণির সামনে টেনে আনলো। শুভ্রর চোখ দিয়ে তখন জল নয়, যেন উত্তপ্ত লাভা ঝরছে। সে দাঁতে দাঁত চেপে হিস হিস করে পৈশাচিক গলায় বলল, আবার হাজব্যান্ড? ঈশানের বাচ্চা, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দেব যদি হৃদির পাশে আর কারো নাম উচ্চারণ করিস। হৃদি আমার, বলছি না ও শুধু আমার। আমি যতক্ষণ এই পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি ততক্ষণ হৃদি অন্য কারো হতে পারে না। আমি আকাশ পাতাল এক করে ফেলবো, দরকার হলে পুরো পৃথিবী জ্বালিয়ে ছারখার করে দেব, তবু হৃদিকে অন্য কারো হতে দেব না। ও আমার শরীরের প্রতিটি রক্ত কণিকায় মিশে আছে, আর সেই রক্তে অন্য কেউ ভাগ বসাবে তা আমি বেঁচে থাকতে অসম্ভব। ঈশান একটা শুকনো ও করুণ হাসি দিয়ে শুভ্রের দিকে তাকালো। তার গলায় এখন আর ভয় নেই, আছে শুধু গভীর এক আফসোস। সে খুব শান্ত গলায় বলল, বস, অযথা আমার উপর মাথা গরম করবেন না। সত্যিটা হচ্ছে এই জেদ, রাগ আর ইগোর জন্যে আজ হৃদিকে হারিয়েছেন আপনি। আপনার এই ডার্ক রূপটাই ওকে আপনার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে। ঈশান! শুভ্রের গলা শটটা দাঁতে দাঁত চেপে বের হলো, যেন এখনই সে ঈশানকে ছিঁড়ে ফেলবে, কিন্তু তার শরীর আর সায় দিচ্ছে না। ঈশান তটস্থ হয়ে হাত জোর করে বলল, সরি বস, আর কিছু বলবো না, চলুন এখন বাসায়। নিজের শরীরের কি অবস্থা করেছেন একবার দেখুন। এই বিধ্বস্ত অবস্থায় আপনার একটু রেস্ট নেওয়া দরকার। এভাবে রাস্তায় পড়ে থাকলে চলবে না। শুভ্রের রাগটা যেন এক মুহূর্তে জল হয়ে গেল। তার চোখের সেই খুনে দৃষ্টির বদলে এখন এক করুণ অসহায়ত্ব ফুটে উঠল। সে নেশার ঘোরে আর যন্ত্রণায় আধ বোঝা চোখে ঈশানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, হ্যাঁ চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আব্বুকে বলবো আমার হৃদিকে এনে দিতে। আব্বু তো আমার সব কথা শোনে, তাই না? আমি জানি আব্বু ঠিকই পারবে আমার হৃদিকে খুঁজে বের করতে। আব্বুকে গিয়ে হাত জোর করে বলবো তিনি যেন তার ছেলেকে বাঁচানোর জন্য হলেও ওই পাগলিটাকে ফিরিয়ে আনে। আব্বু পারবে, আমি জানি আব্বু পারবে। শুভ্র টলতে টলতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ঈশান তাকে শক্ত করে ধরে পাজা কোলা করে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। শুভ্রর মাথাটা ঈশানের কাঁধে ঝুলে পড়ল, আর সে বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু ঠিকই আমার হৃদিকে এনে দেবে, ও ছাড়া আমি যে মরে যাব রে ঈশান, আমি যে সত্যি মরে যাব। ঈশান শুভ্রকে আঁকলে ধরে বাড়িতে ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে এক গুমোট নীরবতা। সোফায় সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী আর শুভ্রা বসেছিল, কিন্তু কারো মুখে এক বিন্দু হাসি নেই। সবার মুখ শুকনো, চোখের নিচে কালসে ছোপ, যেন শুভ্রের সাথে সাথে পুরো বাড়িটাই শোকে পাথর হয়ে গেছে। হঠাৎ শুভ্রকে এই বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে সাহেরা চৌধুরী হাহাকার করে দৌড়ে এলেন। তিনি শুভ্রের ফ্যাকাশে গালে হাত দিয়ে কান্না মাখা গলায় বললেন, এ কি তোর এই অবস্থা কেন বাবা? শুভ্র টলতে টলতে মায়ের দিকে তাকিয়ে এক সিলতে বিষাদময় হাসি দিয়ে বলল, সব তোমার বৌমার জন্য। মা, তোমার ওই পাগলি বউটা তোমার ছেলেকে অনেক কষ্ট দিচ্ছে। দেখো আমি ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছি না। সাহেরা চৌধুরী আঁচলে মুখ মুছে বললেন, পাগলামি থামা বাবা, কি অবস্থা করেছিস নিজের, একবার আয়না দেখেছিস? শুভ্র মায়ের হাতটা জড়িয়ে ধরে আকুতি করল, হৃদিকে এনে দাও না মা, শুধু একবার ওকে আমার সামনে এনে দাঁড় করাও। আমি কথা দিচ্ছি আমি একদম ভালো হয়ে যাব, আর কখনো ওকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। কথাটা বলে শুভ্রের নজর গেল সোহান চৌধুরীর দিকে। তিনি গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে আছেন, যেন শুভ্রের এই করুণ দশা তার চোখে পড়ছে না, অথবা তিনি দেখতে চাইছেন না। শুভ্র ঈশানের কাঁধ থেকে নিজের হাত দুটো সরিয়ে নিল। টলমলো পায়ে শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে সে গিয়ে সোহান চৌধুরীর ঠিক সামনে দাঁড়ালো।
সোহান চৌধুরী ছেলের দিকে না তাকিয়ে কঠোর গলায় বললেন, কি হয়েছে, এভাবে জমের মতো আমার সামনে দাঁড়িয়ে আসিস কেন? তোর এই নেশাখোর চেহারা দেখার রুচি আমার নেই। কথাটা বলতেই শুভ্র ধপ করে সোহান চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। তার কোনো হুঁশ নেই, কোনো দাপট নেই, সে যেন এক মুহূর্তেই সেই ছোট্ট শুভ্র হয়ে গেছে। যে কোনো খেলনার জন্য বাবার কাছে বায়না ধরে, সে শক্ত করে বাবার পা দুটো জড়িয়ে ধরল, যেন এই পা দুটোই তার শেষ আশ্রয়। শুভ্র ডুকরে কেঁদে উঠে বলল, আব্বু, আমার অনেক কষ্ট হচ্ছে আব্বু, আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। ভেতরটা অনবরত দাউ দাউ করে জ্বলছে, আমার বুকটা ফেটে ছারখার হয়ে যাচ্ছে। আমাকে একটু শান্তি ভিক্ষা দিবেন আব্বু, আমার রিদিকে এনে দেন। আমি জানি, আমি বিশ্বাস করি আমার রিদিকে একমাত্র আপনিই ফিরিয়ে আনতে পারবেন। প্লিজ আব্বু, আপনার এই মরে যাওয়া ছেলেটাকে বাঁচান, ওকে এনে দেন। সোহান চৌধুরী পাথরের মূর্তির মতো একদম চুপচাপ বসে রইলেন। তার চোয়াল শক্ত হয়ে এলেও তিনি শুভ্রর দিকে তাকালেন না। শুভ্র বাবার নীরবতা দেখে আরো বেকুল হয়ে উঠল। সে পাগলের মতো বাবার পায়ের ওপর নিজের মুখ ঘষতে ঘষতে আর্তনাদ করে আবার বলল, আমি না পাগলিটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আব্বু, আমার জেদ আর এই পোড়া রাগের আগুনে ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। হয়তো আমার ওপর ওই পাগলিটার ভীষণ অভিমান হয়েছে, তাই তো ও এভাবে আমার কাছ থেকে লুকিয়ে থেকে আমাকে শাস্তি দিচ্ছে। আমি তো জানতাম না ও এত বেশি অভিমানী। এইভাবে অভিমান করে আমার নিঃশ্বাসটুকু কেড়ে নিয়ে লুকিয়ে থাকবে আমি স্বপ্নেও ভাবিনি। শুভ্রর গলার স্বর কান্নায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সেই হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আজ আমি আপনার কাছে হাত জোর করে স্বীকার করছি আব্বু, আপনার এই পাথরের মতো জেদি ছেলেটার অস্তিত্বের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে ওই পাগলিটা। আপনার ছেলের প্রতিটি নিঃশ্বাসের স্পন্দনে শুধু ওর নাম শোনা যায়। দেহটা আমার হলেও আমার প্রাণটা তো সেই কবই ওর কাছে জমা দিয়ে দিয়েছি। প্রাণ ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে আব্বু বলো? আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। শুভ্র এবার নিজের বুকটা খামছে ধরে বাবার দিকে করুণ চোখে তাকালো। এনে দেন না ওকে, আই প্রমিস, এই জীবনে আমি আপনার কাছে আর কোনো দিন কিছু চাইব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুধু একবার ওকে আমার সামনে এনে দাঁড় করান। ওর সামনে দাঁড়িয়ে আমাকে একবার মাফ চাইতে দেন আব্বু। ও ছাড়া আমার এই জীবনটা এক অভিশপ্ত মরুভূমি। ওকে ফিরিয়ে দিন আব্বু, আমার আর কিছু চাই না, শুধু ওকে আমায় দিয়ে দিন। সোহান চৌধুরী এবার কঠোর গলায় বললেন, অন্যের বউকে কেন তোকে এনে দিতে হবে? হৃদি এখন তোর কেউ না। বিয়ে করবি বল, আমি কাল থেকে পাত্রী দেখা শুরু করি। বাবার মুখে অন্যের বউ শব্দটা শুনে শুভ্রর শরীরের রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল। সে টলমল চোখে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, পাত্রী নয় আব্বু, যদি কিছু করতেই হয় তবে মেরে আমাকে দাফনই দিয়ে দেন। হৃদি ছাড়া অন্য কোনো মেয়ের নাম আমার পাশে বসানোর চেয়ে কবরের মাটি অনেক বেশি শান্তির হবে। সোহান চৌধুরী এবারও কোনো দয়া দেখালেন না, পাথরের মতো স্থির হয়ে বসে রইলেন। শুভ্র এবার অবুঝ শিশুর মতো ফুপিয়ে উঠে বলল, আব্বু, আমি নিঃশ্বাসটা শান্তিতে নিতে পারছি না। সারাটা ক্ষণ কলিজার ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে কাটছে। আমার ওকে দেখতে ইচ্ছে করছে খুব। প্লিজ আব্বু, ওকে একটা বার এনে দিবেন। কিচ্ছু বলবো না ওকে, শুধু একটু দূর থেকে দেখে আমার চোখের এই তৃষ্ণা মেটাবো। একবার ওকে দেখলেই হয়তো আমার এই দহন একটু কমবে। সোহান চৌধুরী এবার ব্যঙ্গাত্মক স্বরে বললেন, কেন তুই না বলে পাতাল থেকে হলে ওকে খুঁজে বের করবি? তবে এখন কেন এভাবে ভেঙে পড়ছিস? বের কর ওকে নিজের দাপটে। বাবার এই তিরস্কারে শুভ্র যেন আরো কুকড়ে গেল। সে দুই হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল, এমন কোনো জায়গা নেই আব্বু যেখানে আমি ওকে খুঁজিনি। পুরো শহর, প্রতিটা গলি, প্রতিটি পরিচিত মুখ, সব জায়গায় দেখা শেষ, কোথাও নেই ও। পেলাম না আমি ওকে। হেরে গেছে আব্বু, আপনার এই জেদি ছেলেটা আজ ওর ভালোবাসার কাছে পুরোপুরি হেরে গেছে। তাই তো আপনার পায়ের কাছে পড়ে আছি। আমার হৃদিকে এনে দেন আব্বু, না হলে কসম আমি সত্যি মরে যাব। শুভ্রর এমন করুণ আরতি, এমন হাহাকার দেখে
পাষাণ হৃদয়ে জল আসার কথা। সাহেরা চৌধুরী আর শুভ্রা তখন কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু সোহান চৌধুরী যেন আজ নিষ্ঠুরতার চরম সীমায় পৌঁছে গেছেন। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে শুভ্রার চোখের দিকে তাকে হিমশীতল কণ্ঠে বলল, মরে যা তুই। বাবার মুখে এই চরম কথা শুনে সাধারণ কোনো ছেলে হলে হয়তো বুক ফেটে যেত, কিন্তু শুভ্রের মাঝে কোনো ভাবান্তর হলো না। তার কষ্টের সীমা ছাড়িয়ে সে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মৃত্যুও তার কাছে তুচ্ছ। সে ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বাবার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আব্বু, মরে গেলে কি শান্তি পাওয়া যায়? অশান্তিগুলো কি দেহের সাথে দাফন হয়ে যায়? ছেলের মুখে মৃত্যুর এমন সহজ স্বীকারোক্তি শুনে সাহেরা চৌধুরী কলিজা ফাটানো চিৎকার দিয়ে উঠলেন। তিনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, চুপ কর শুভ্র, দোহাই লাগে তোর এসব কি অলুক্ষণে কথা বলছিস? নিজের মা বেঁচে থাকতে এসব কথা বলতে তোর একটু বুক কাঁপছে না? শুভ্র মায়ের কথায় কোনো উত্তর দিল না। সে টলমলো পায়ে উঠে দাঁড়ালো, তার বাবার দিকে একবার শেষবারের মতো ম্লান দৃষ্টিতে তাকালো। সে চোখে ছিল না কোনো অভিযোগ, না ছিল কোনো রাগ। তারপর আর কোনো শব্দ না করে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। খট করে দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো বাড়িতে এক অশুভ স্তব্ধতা বয়ে আনলো। সাহেরা চৌধুরীর রাগে আর শোকে সোহান চৌধুরীর উপর ঝাঁপিয়ে পড়লেন। এইটা আপনি কি বললেন? ছেলেটা আমার এমনিতেই মেয়েটাকে না পেয়ে পাগল হয়ে আছে, তারপর আপনি রাগের মাথায় নিজের সন্তানকে মরে যেতে বললেন? আপনার কি একটুও মায়া নেই? সোহান চৌধুরী সোফায় হেলান দিয়ে কঠোর স্বরে বলল, বলেছি তো কি হয়েছে, মরে যাবে? যে ছেলে ভালোবাসার মানুষকে ছেড়ে এতগুলো দিন বাইরে থাকতে পারে, সেই ছেলে আবার ভালোবাসার জন্য মরে যাবে? এটা আমার বিশ্বাস করতে হবে? দিস ইজ অল ড্রামা। ঈশান আর সহ্য করতে পারল না। সে কয়েক কদম এগিয়ে এসে বিনত কিন্তু দৃঢ় গলায় বললেন, আঙ্কেল, আমার মনে হচ্ছে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বস সত্যি খুব খারাপ অবস্থায় আছে। সোহান চৌধুরী ভুরু কুঁচকে ঈশানের দিকে তাকালেন। তুমি চুপ থাকো ঈশান, তোমার কথা শুনে কি এখন আমার চলতে হবে? অনেক রাত হয়েছে, এবার নিজের বাড়ি ফিরে যাও। ঈশানের কথা বাড়িয়ে লাভ নেই বুঝে মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে এলো। তার বুকের ভেতরটা কু ডাকছে। শুভ্রের সে শান্ত হাসিটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। গেট দিয়ে বের হতেই পেছন থেকে মায়া ভরা এক চিলতে কণ্ঠ ডাকলো, ঈশান ভাইয়া। ঈশান থেমে গেল, ঘুরে তাকে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে, তার চোখে জল। শুভ্রা কাছে এসে নিচু স্বরে বলল, আব্বুর কথায় রাগ করবেন না প্লিজ। আব্বুর মেজাজ গরম হলে একটু খিটখিটে হয়ে যায়, ঠিক ভাইয়ার মতো। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে না, রাগ কেন করবো? আঙ্কেল রেগে আছেন সেটা আমি জানি। যে বাবা নিজের ছেলেকে রাগের মাথায় মরে যেতে বলতে পারেন, সেখানে আমি তো বাইরের লোক, আমাকে কি বলবেন তাতে আমার কিছু যায় আসে না। শুভ্র একটু অবাক হয়ে বলল, এইভাবে কেন বলছেন? আমার আব্বু বুঝি আপনার বাবার মতো না? ঈশান একটু ম্লান হেসে বলল, আমি কখন বললাম তোমার আব্বু আমার বাবার মতো না? আমি আঙ্কেলকে যথেষ্ট সম্মান করি। শুভ্র এবার মাথা নিচু করে আঁচল দিয়ে চোখ মুছল, তারপর খুব ধরা গলায় বলল, বুঝেছি, কিন্তু আমার না খুব ভয় করছে। ঈশান ভুরু কুঁচকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে মুখে চিন্তার ছাপ থাকলেও সে সেটা শুভ্রার সামনে প্রকাশ করতে চাইল না। সে হালকা চালে জিজ্ঞেস করলো, কেন হঠাৎ এমন ভয় পাচ্ছ কেন? শুভ্রা ভয়ে ভয়ে দোতলার ওই বন্ধ দরজার দিকে তাকে বলল, ভাইয়া যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে বসে? ঈশান এবার বাঁকা এক চিলতে হাসি দিল। পরিস্থিতিটা একটু হালকা করার জন্য সে কৌতুকের ছলে বলল, আরে করলে করতে দাও, না হয় লাইলি মজনুর মতো অমর প্রেম হয়ে থাকবে। পরে তোমাদের এই চৌধুরী বাড়িতেও লাইলি মজনুর প্রেমের মেলা বসবে, আর সেই মেলাতে আমি তোমাকে স্পেশাল দেখে একটা ভ্যাপু বাঁশি কিনে দিব। সেটা তুমি বাজিয়ে সারা বাড়ি বলে বেড়াবে, লাইলি মজনুর মেলা। শুভ্রার বিষণ্ণ মুখে মুহূর্তেই হাসির রেখা ফুটে উঠল। সে খিলখিল করে হেসে উঠে বলল, আপনিও না ঈশান ভাইয়া, এই বিপদের মধ্যেও মস্করা করেন, আপনার থামে না। ঈশানও থামল, তবে সে হাসির পেছনে এক অজানা আশঙ্কা লুকিয়ে রাখল। সে শুভ্রার মাথায় আলতো করে হাত রেখে বলল, যে অনেক রাত হয়েছে, রুমে চলে যা, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে। পুরো ঘর এলোমেলো করে তাণ্ডব চালাচ্ছে শুভ্র।
ডার্কের করা নেশায় মাথা ঝিমঝিম করছে। শিরায় শিরায় আগুনের মতো রাগ আর বুকে অসহ্য হাহাকার। কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছে না। পাগলের মতো হাত পা ছুটছে, মাথা কাজ করছে না। ঘামে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। টানা 3 দিন ঘুম নেই, চোখগুলো ফুলে লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছে এখনই রক্ত ঝরবে। হঠাৎ ক্যাবিনেটের পার্সোনাল ড্রয়ারটা সজোরে টেনে খুলতে একটা চকচকে ছবি ছিটকে সামনে এসে পড়ল। শুভ্র থমকে গেল। কাঁপা কাঁপা অসার হাতে ছবিটা ধুলো মাখা মেঝে থেকে তুলে ধরল। চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল হৃদির স্কুল ড্রেস পরা সেই চেনা মুখটা, 2 পাশে লম্বা 2 বেনি, মুখে সেই পরিচিত নিষ্পাপ মিষ্টি হাসি। এই পিকটা শুভ্রা তুলেছিল শুভ্রের ফোন দিয়ে। যখন ওরা ক্লাস 10-এ পড়ে, ওদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল সেদিন। স্কুলে ছোটোখাটো সেলিব্রেশন হয়েছিল। শুভ্রার তখন নিজের ফোন ছিল না, তাই ও ভাইয়ার ফোনটা নিয়ে গিয়েছিল আর তখন এই ছবিটা তুলেছিল। সেদিনের কথা শুভ্রের স্পষ্ট মনে আছে। এই ছবিটা ফোনে দেখার পর সারা রাত ও ঘুমায়নি, শুধু এক দৃষ্টে চেয়েছিল। পরদিনই ও দোকান থেকে ছবিটা প্রিন্ট করে বের করে নিয়ে এসেছিল, যাতে ফোন ছাড়াও বাস্তবে সবসময় হৃদিকে চোখের সামনে দেখতে পারে। আজ এতদিন পর ধুলো মাখা সেই ছবিটা দেখে শুভ্রের মরা ফ্যাকাশে মুখে এক চিলতে বিষাদ মাখা হাসি ফুটে উঠল। কিন্তু সে হাসি স্থায়ী হলো না। পরক্ষণে বুকের বাম পাশে তীব্র একটা মোচড় দিয়ে উঠল, যেন কেউ ধারালো ছুরি দিয়ে কলিজাটা এফোর ওফোর করে দিল। শুভ্রের নিঃশ্বাস আটকে এলো। সে কি তাহলে হৃদিকে সত্যি সত্যি হারিয়ে ফেলল? তার এত বছরের জমানো পাহাড় সম ভালোবাসা কি এভাবে হেরে গেল? সে কি তার মনমোহনীকে পেয়েও পেল না? এই দুঃসহ চিন্তাটা মাথায় আসতেই শুভ্র ছবিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মেঝেতে ধাপ করে বসে পড়ল। 2 হাতে নিজের মাথার চুল খামছে ধরে জানোয়ারের মতো আর্তনাদ করে উঠল, না না হৃদি আমার, ও শুধু আমার। শুভ্রের বুকের ভেতরের দহন আর যন্ত্রণা ক্রমেই বাড়ছে। শান্তিতে এক ফোঁটা নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। হাতের ছবিটা শিথিল হয়ে মেঝেতে পড়ে গেল। মুহূর্তে হৃদির হাসি মুখটা আফসা হয়ে পুরোপুরি শুভ্রের চোখের সামনে ভেসে উঠল। শুভ্র এক পলক সেই শূন্যতায় চেয়ে থেকে সজোরে চোখ বন্ধ করে নিল। এই ছবিটা, এই স্মৃতিগুলো এখন ওকে বাঁচার বদলে আরো তিলে তিলে মারছে। শুভ্র এই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। ভেতরটা যেন জীবন্ত কয়লার মতো পুড়ছে। সে পাগল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তার শূন্য চোখ দুটো হন্য হয়ে কিছু একটা খুঁজছে। হঠাৎ তার চোখ গিয়ে আটকে গেল টেবিলের ওপর রাখা একটা বড় কাঁচের বোতলের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে ট্রায়ালোজাম। শুভ্র একদম নিজের হিতের জ্ঞান হারিয়ে সেই বোতলের দিকে হাত বাড়ালো। তারপর টলতে টলতে ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে পাগলের মতো 5-6টা করে ট্যাবলেট মুখে দিচ্ছে আর গিলছে। তার থামার কোনো নাম নেই, যেন এই বিষগুলো খেলেই ভেতরের দাউ দাউ করে জ্বলা আগুনটা নিভে যাবে। খেতে খেতে সে পুরো বোতলটাই শেষ করে ফেলল। খালি বোতলটা হাত থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। 10 পাতা ট্যাবলেট ছিল ওই এক বোতলে, কিন্তু শুভ্রের আচ্ছন্ন মস্তিষ্কে মনে হচ্ছে সে মাত্র কয়েকটা ট্যাবলেট খেয়েছে। সে আরও খাওয়ার জন্য আশেপাশে পাগলের মতো হাতড়াতে লাগলো, কিন্তু সে কিছু পেল না। শরীরটা এবার নিস্তেজ হয়ে আসছে। হাল ছেড়ে দিয়ে সে ধাপ করে সোফায় বসে পড়ল। হাতে তার এখনো হৃদির সেই স্কুল ড্রেস পরা ছবিটা ধরা। মাথাটা ভীষণভাবে ঘুরছে। চারদিকের সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে। সে হৃদির ছবিটার দিকে ঘোলাটে চোখে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে মাথাটা সোফায় হেলিয়ে দিল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা দুর্বল কণ্ঠে এক বুক হাহাকার নিয়ে কাতর কণ্ঠে গেয়ে উঠল, বলো কিভাবে রব এভাবে? আমায় গোছাবে কে 2 হাতে? ফিরে আসো না, আর তো পারি না, বাসি চলো না আবার একসাথে। শুভ্র শরীরটা এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই।
ট্রায়াজোলামের ওই কড়া বিষগুলো রক্তে মিশে গিয়ে সরাসরি ওর মস্তিষ্কে আঘাত করছে। মাথাটা সোফায় হেলিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ওর পুরো শরীর পাথরের মতো ভারী হয়ে এলো। শুভ্র অনুভব করতে পারছে ওর পায়ের পাতা থেকে শুরু করে বুক পর্যন্ত এক অদ্ভুত শীতলতা বয়ে যাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফুসফুসটা যেন জমে গেছে। বাতাস টেনে নিতে কলিজায় প্রচণ্ড টান পড়ছে। হঠাৎ শুভ্রর ভেতরটা এক ভয়াবহ মোচড় দিয়ে উঠল। পাকস্থলী থেকে উত্তাল পাথাল হয়ে একদলে বিষাক্ত তরল ওর কণ্ঠনালী বেয়ে উপরে উঠে আসছে। শুভ্র নিজেকে সামলানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে। ওর ঠোঁটের কোণ বেয়ে সাদা ধবধবে ফেনা গড়িয়ে পড়তে লাগলো। সেই সাদা ফেনা ওর চিবুক গলিয়ে গলার দিকে বেয়ে যাচ্ছে। ওর মুখটা যন্ত্রণায় কুঁচকে নীলচে বর্ণ ধারণ করছে। অক্সিজেনের অভাবে প্রতিটি কোষ যেন শেষবারের মতো আর্তনাদ করে উঠছে। ওর হাতের আঙুলগুলো অবশ হয়ে এলো। যে ছবিটা ও বুক দিয়ে আগলে রেখেছিল সেই ছবিটা ঘাম আর ধুলোমাখা হাতের মুঠো থেকে পিছলে মেঝেতে পড়ে গেল। শুভ্র ঝাপসা চোখে শেষবারের মতো মেঝের দিকে তাকালো। ছবির সে হাসি মুখের রীতি যেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। শুভ্রর চোখের পাতাগুলো এখন হাজার মনের ভারী লোহার মতো চেপে বসেছে। ও চেঁচাতে চাইল হৃদি বলে, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা ঘরে অস্পষ্ট শব্দ বের হলো। শুভ্রর শরীরটা সোফা থেকে ধীরে ধীরে গড়িয়ে মেঝের কর্পটে আছড়ে পড়ল। ওর মাথাটা একপাশে ঝুলে আছে। ঠোঁটের কোণের সেই সাদা ফেনা এখন আরও বেশি ঘন হয়ে বের হচ্ছে। ওর শরীরটা একবার প্রচণ্ডভাবে কেঁপে উঠে নিথর হয়ে গেল। চোখ দুটো আধবোজা হয়ে স্থির হয়ে আছে। কোনো পলক নেই, কোনো স্পন্দন নেই। পুরো ঘরে এখন শুধু মৃত্যু শীতল নীরবতা। একসময়ের অদম্য শুভ্র চৌধুরী আজ নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে আছে। ওর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘুমের ঔষধের খালি পাতা আর সেই স্কুল জীবনের ছবিটা, যে ভালোবাসার জন্য ও এতদিন হাহাকার করেছে। সেই ভালোবাসার যন্ত্রণার অবসান ঘটাতে সে যেন চিরস্থায়ী অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছে রাত গভীর। বাইরে শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক। বাড়ির সবাই একরাশ শোক বুকে নিয়ে কোনো মতে ঘুমানোর চেষ্টা করছে। সাহেরা চৌধুরীর চোখে এক বিন্দু ঘুম নেই। কেমন যেন তার মনটা বারবার কুডাকছে। তিনি কয়েকবার শুভ্রের রুমের দরজায় আলতো করে নক করেছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। ভেবেছেন হয়তো ছেলেটা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। সেই গভীর রাতে পাগলের মতো বাড়িতে ঢুকলে ঈশান। ক্লাব থেকে ফেরার পর তার মনটা একদম ভালো লাগছিল না। বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছিল। শুভ্রের খবর নেয়ার জন্য সে ওর নম্বরে গুনে গুনে 100 বার কল দিয়েছে, কিন্তু শুভ্র একটা কল ধরেনি। সেই দুশ্চিন্তায় ঈশানের স্থির থাকতে না পেরে সোজা শুভ্রদের বাড়ি চলে আসলো। সে ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে সরাসরি শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় সজোরে ধাক্কা দিয়ে নক করতে করতে সে ডাকলো, বস শুনতে পাচ্ছেন, আমি ঈশান। এভাবে অনেকক্ষণ ডাকলো ঈশান, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই। ঈশানের ভীষণ ভয় লাগলো। ওর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো দরজায় লাথি বসাতে থাকলো। কয়েকটা প্রচণ্ড লাথিতে কাঠের দরজাটা সশব্দে খুলে গেল। আর ভেতরে তাকাতে ঈশানের চোখ দুটো বড় হয়ে গেল। শরীরের সব রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে বরফ হয়ে গেল। সে কলিজা ফাটানো এক চিৎকার দিয়ে উঠল, বস! ঈশান সরাসরি দৌড়ে গিয়ে শুভ্রকে জাপটে ধরে অস্থির হয়ে চিৎকার করে বলল, বস বস এইটা কি করেছেন আপনি? বস চোখ খুলুন, দোহাই লাগে আপনার। ঈশান পাগলের মতো চিৎকার শুরু করলো। তার সেই গগন বিদায়ী চিৎকারে বাড়ির সবার কাঁচা ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। সবাই দিকবিদিক জ্ঞান হারিয়ে দৌড়ে শুভ্রের রুমে ছুটে আসলো। ঘরের মেঝেতে শুভ্রের এই নিথর আর ফ্যাকাশে শরীরটা দেখে সাহেরা চৌধুরী রীতিমতো জ্ঞান হারানোর মতো ঢলে পড়লেন। শুভ্রা ওর ভাইয়ের মাথাটা কোলে তুলে নিয়ে
বুক ফাটা চিৎকার করে কান্না শুরু করে দিল। সোহান চৌধুরী দরজায় পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তার তীক্ষ্ণ মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এইটা কি সেই একগুঁয়ে গম্ভীর আর দাপুটে তার ছেলে, নাকি অন্য কেউ? সাহেরা চৌধুরী চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ, আমার ছেলেটা মেরে ফেললে। ও আল্লাহ, আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি সোহান চৌধুরীকেও ছাড়ব না। ঈশানের নিজের কলিজা কাঁপছে। শুভ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে তা তার কল্পনা তো ছিল না। একটা মানুষ কাউকে এতটা জানোয়ারের মতো ভালোবাসতে পারে, তা আজ ঈশানের কাছেও অবিশ্বাস্য ঠেকছে। হঠাৎ ঈশানের চোখ গেল মেঝের এক কোনায়, যেখানে হৃদির ছবিটা পড়ে আছে। ঈশান কাপা হাতে ছবিটা তুলে ধরল। হৃদির সেই নিষ্পাপ হাসি মাখা মুখটা ভেসে উঠল। সোহান চৌধুরীর চোখেও ছবিটা পড়ল। উপস্থিত সবার চোখেই তখন ওই একটা ছবি। একটা ছেলে একটা মেয়েকে কতটা পাগলের মতো ভালোবাসলে নিজেকে এভাবে বিষ দিয়ে নীল করে দিতে পারে, তা আজ তারা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না। ঈশানের এক মুহূর্ত দেরি না করে শুভ্রকে পাজা কোলে করে তুলে নিল। শুভ্রের তুলনায় ঈশানের শরীর রোগা পাতলা হলেও এখন যেন তার গায়ে অসুরের শক্তি ভর করেছে। এখন তার কাছে শুভ্রের জীবনটাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। শুভ্রকে পাজা কোলা করে দৌড়ে গিয়ে গাড়িতে তুলল ঈশান। পাশে সাহেরা চৌধুরী আর শুভ্রকে শক্ত করে ধরে বসে থাকলেন। সোহান চৌধুরীও কোনো মতে গাড়িতে উঠলেন। তিনি যেন জ্যান্ত এক বরফখণ্ড হয়ে গেছেন। ঈশান উন্মাদের মতো স্টিয়ারিং চেপে ধরে গাড়ি চালাতে লাগলো। রাত গভীর হয়, রাস্তাঘাট একদম জনশূন্য। সাইলেন্সারের তীব্র শব্দে রাতের নিস্তব্ধতা ছিঁড়ে গাড়িটা হাসপাতালের দিকে ছুটে চলল। হাসপাতালের এমার্জেন্সিতে পৌঁছাতে স্ট্রেচার নিয়ে কর্মীরা ছুটে এলো। শুভ্রকে যখন স্ট্রেচারে তোলা হচ্ছিল তখন ওর হাতটা ঝুলে পড়ল। মুখটা নীলচে হয়ে ফ্যাকাশে হয়ে গেছে, আর ঠোঁটের কোণ দিয়ে তখনও সেই সাদা ফেনা গড়িয়ে পড়ছে। ডাক্তাররা দ্রুত শুভ্রকে এমার্জেন্সি রুমে নিয়ে গেল। ভেতরে যেতে ডাক্তার চেঁচিয়ে উঠলেন, কুইক, রেলস টিউব আনো, স্টমাক ওয়াশ করতে হবে, পেশেন্টের পালস খুব লো। সাদা অ্যাপ্রন পরা ডাক্তাররা শুভ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। লম্বা একটা মোটা প্লাস্টিক নল শুভ্রের মুখ দিয়ে গলার ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। অবচেতন অবস্থাতেও শুভ্রের শরীরটা যন্ত্রণায় একবার কুকিয়ে উঠল। নলের এক মাথা দিয়ে বিষাক্ত সাদাটে পানি আর ঔষধের অবশিষ্টাংশ বের হয়ে আসতে লাগলো। প্রতিটি মুহূর্তে যেন যমরাজের সাথে শুভ্রের লড়াই চলছে। হাসপাতালের বাইরের করিডোরে সাহেরা চৌধুরী সোহান চৌধুরীর দিকে তাকিয়ে চিৎকার করছেন। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে, আমার ছেলে যদি কিছু হয় তবে আমি কিন্তু আপনাকে ছাড়ব না। এখন কি শান্তি পাচ্ছেন আপনি? আপনার ছেলে আপনার কথা রেখেছে, চলে যাচ্ছে সে। এই কি দেখতে চেয়েছিলেন আপনি? সোহান চৌধুরী এতক্ষণ নিজেকে কঠোর রাখার চেষ্টা করলেও এখন আর পারলেন না। তিনি দুই হাতে নিজের বুকটা চেপে ধরে দেয়ালের সাথে হেলে পড়লেন। শরীরের সব শক্তি যেন নিমিষে কর্পূরের মতো উবে গেছে। তিনি একজন বাবা, আর বাবা হয়ে নিজের সন্তানের এই মরণাপন্ন অবস্থা সহ্য করবেন কিভাবে? তিনি তো স্বপ্নে বুঝতে পারেননি তার এই পাষাণ হৃদয়ের ছেলেটা ভালোবাসার কাছে এতটা নুয়ে পড়বে, এতটা দুর্বল হয়ে যাবে। ঈশান এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে আগলে ধরল। সে তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, আঙ্কেল প্লিজ প্রেশার নেবেন না, আপনি একটু শান্ত হন, কিছু হবে না, বস একদম ঠিক হয়ে যাবে, আপনি ভরসা রাখুন। গল্পের চাকা ঘুরে 2 দিন পার হয়ে গেল। শুভ্রের এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তাররা জানিয়েছেন শুভ্র ট্যাবলেট খাওয়ার পর প্রায় 2 ঘন্টা ওই অবস্থায় পড়েছিল, যার জন্য ঔষধের প্রতিক্রিয়া রক্তে অনেক গভীরভাবে মিশে পড়েছে। শরীরের ভেতরে থাকা সেই বিষক্রিয়া পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত জ্ঞান ফিরবে না। তবে ডাক্তাররা আশা দিয়েছেন 2 বা 3 দিনের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে। শুভ্রের মুখে এখন অক্সিজেন মাস্ক লাগানো, নিঃশ্বাস খুব ধীরে, মাঝে মাঝে ওর চোখের পাপড়িগুলো খুব হালকা কেঁপে উঠছে, যেন ও এক গভীর অতল অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করছে। হঠাৎ ঘুমের ঘোরে শুভ্রর মনে হলো তার মাথায় কেউ খুব যত্ন করে তার হাত বুলিয়ে দিচ্ছে।
স্পর্শটা এতটাই মায়াবী আর চেনা যে শুভ্র সেটা ভেতর থেকে অনুভব করতে পারছে, কিন্তু ওষুধে সে তীব্র ঘোরে সে কিছুতে নিজের চোখ দুটো মিলতে পারছে না। হঠাৎ শুভ্রর কানের কাছে কারো ফুপিয়ে কান্নার একটা কোমল মেইলি কণ্ঠ ভেসে এলো। কেউ একজন তার পাশে বসে অনবরত কেঁদে চলেছে। কান্নার সেই শব্দে যেন এক বুক আকুতি আর যন্ত্রণা মিশে আছে। শুভ্র স্পষ্ট অনুভব করতে পারছে কেউ একজনের হাতটা নিজের দুহাতের তালুতে নিয়ে শক্ত করে চেপে ধরে আছে, কিন্তু অবশ্যই থাকা শরীরের প্রতিটি স্নায়ু যেন ওকে টেনে ধরে রাখছে। ও ছটফট করছে ভেতর থেকে, কিন্তু বাইরে ও এক নিথর দেহ হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর এক ঝটকা চোখ মেলল শুভ্র। বুকের ভেতরটা ধরফড় করছে, মনে হচ্ছে দম আটকে মরে যাবে। হৃদি বলে চিৎকার করে ডাক দিতে চাইল সে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কণ্ঠনালীতে যেন এক দলা বিষাক্ত পাথর চেপে বসে আছে। তীব্র এক ব্যথায় শুভ্র কুকড়ে গেল। শব্দটা গলার ভেতরেই দম বন্ধ হয়ে আটকে রইল। শুভ্র দেখল চারিদিক অন্ধকার। হঠাৎ কেউ আলো জ্বালিয়ে দিল। চোখের মণি দুটো আলোর তীব্রতায় একটু কুঁচকে এলো তার। শুভ্র দেখল সাহেরা চৌধুরী ওর মাথার কাছে দাঁড়িয়ে আছেন। সাহেরা চৌধুরী দ্রুত এগিয়ে এসে শুভ্রের হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। কান্না মাখা গলায় বললেন, বাবা তোর জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো হাজারো শুক্রিয়া। এখন কেমন লাগছে বাবা? শরীর কি খুব খারাপ লাগছে? কিন্তু শুভ্রের মাথায় তখন একটাই চিন্তা, এতক্ষণ ওর পাশে কেউ একজন ছিল। সেই মায়াবী হাতের স্পর্শ, সেই কান্নার শব্দ, সেটা তো কোনো স্বপ্ন ছিল না। ও স্পষ্ট অনুভব করতে পেরেছে হৃদি ওর কাছেই ছিল। শুভ্র তার মাকে কিছু বলতে চাইলেও হয়তো বলতে চাইছিল, আম্মু হৃদি কোথায়? ও কি এসেছিল? কিন্তু গলা দিয়ে ফিসফিসে একটা শব্দ বের হলো না। শুভ্রের ছটফটানি দেখে সাহেরা চৌধুরী ঘাবড়ে গিয়ে বললেন, থাম বাবা, কথা বলার চেষ্টা করিস না। ডাক্তার জানিয়েছে তোর গলার অবস্থা খুব খারাপ। তুই 20 থেকে 25 দিন আগে স্বাভাবিকভাবে কথা বলতে পারবি না। কথা বলতে গেলে প্রচুর কষ্ট হবে, আর জোর করে চেষ্টা করলে গলার স্থায়ী ক্ষতি হয়ে যাবে। বাবা, একদম কথা বলার চেষ্টা করিস না। শুভ্র তবুও থামল না। ও পাগলের মতো ইশারে বোঝাতে থাকলো, আম্মু আমার হৃদি কই? ও হাত পা ছুঁড়ে বেড থেকে নামার চেষ্টা করতে লাগলো। সাহেরা চৌধুরী ওর হাত দুটো চেপে ধরে আবার বললেন, বাবা মা শান্ত হ, অসুস্থ শরীর নিয়ে এমন করিস না, শরীরটা আরো ভেঙে পড়বে, একটু শান্ত হ বাবা। কিন্তু শুভ্র নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। ও বারবার কথা বলার চেষ্টা করছে, আর প্রতিবারই গলার ভেতরের সেই ক্ষতগুলোতে কেউ যেন জ্বলন্ত কয়লা ঘষে দিচ্ছে। যন্ত্রণায় আর তীব্র অভিমানে শুভ্রের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। পরিস্থিতি বেগতিক বুঝে সাহেরা চৌধুরী ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে শুভ্রকে পরীক্ষা করে শান্ত হতে বললেন, কিন্তু শুভ্র তখন আচ্ছন্ন হয়ে আছে এক ঘরের মধ্যে। ওর মন বারবার বলছে হৃদি আশেপাশে কোথাও আছে। ও ঠিক এসেছিল। ওর গায়ের সেই চেনা ঘ্রাণটা যেন এখনো এই কেবিনের বাতাসে ভাসছে। শুভ্র চোখ দিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, যেন দেয়ালের আড়াল থেকে এখনই হৃদি বেরিয়ে এসে ওর হাতটা ধরবে। হঠাৎ দরজার এপাশ থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, পাগলামি থামা শুভ্র। সোহান চৌধুরীর গলার আওয়াজ পাওয়া মাত্রই শুভ্র পাথরের মতো স্থির হয়ে গেল। ছটফটানি বন্ধ করে দিয়ে সে চোখ বড় বড় চোখে দরজার দিকে তাকিয়ে রইল। সোহান চৌধুরী কয়েক সেকেন্ড শুভ্রের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে দরজার পেছনে থাকা কারো উদ্দেশ্যে বললেন, আয় মা। মুহূর্তে দরজার আড়াল থেকে ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো হৃদি। মাথা নিচু করে আছে সে, পরনে একদম সাদা রঙের একটা সাধারণ 3 পিস। হৃদিকে দেখা মাত্রই শুভ্রের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। মাত্র কয়েকদিনে মেয়েটা যেন শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে কালসে ছোপ, সেই চঞ্চল ভাবটা একদম উধাও। হৃদি একদম শান্ত পায়ে ভেতরে এসে দাঁড়ালো, কিন্তু একবারের জন্য সে মাথা তুলে শুভ্রের দিকে তাকালো না।
শুভ্র তৃষ্ণার্ত চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যে ও হৃদির ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে তার কোনো হিসেব নেই। গত কয়েকটা দিন যে অগ্নিকুণ্ডে ও জ্বলছিল, এখন মনে হচ্ছে হৃদির এই উপস্থিতিতে সে অশান্তিগুলো বৃষ্টির মতো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। দীর্ঘ তৃষ্ণার পর এক আজলা শীতল জল পেলে যেমন লাগে, শুভ্রের এখন ঠিক তেমনই লাগছে। সোহান চৌধুরী শুভ্রের বেডের পাশে এসে দাঁড়ালেন। ছেলের ওই দিশেহারা চাহনি দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত কিন্তু গভীর গলায় বললেন, প্রথমত হৃদির বিয়ে হয়নি, আর বিয়ে হয়েছে বলে কেন তোকে জানানো হয়েছিল এসব তুই পুরোপুরি সুস্থ হলেই জানাবি? তার আগে তোর বাবা একটা কথা বলছি, তুই দুনিয়ার সামনে যতই শক্তিশালী আর দাপুটে থাকিস না কেন, ভালোবাসার কাছে তুই বড্ড বেশি কাঁচা আর দুর্বল। শুভ্র এবার ফ্যাল ফ্যাল চোখে তার বাবার দিকে তাকালো। সোহান চৌধুরী তার মনের অবস্থা বুঝতে পেরে আবার বললেন, মানে বুঝতে পারছিস না? হৃদি কোনো মহাকাশে দূরে ছিল না, ও একদম আমাদের বাড়িতেই ছিল, শুভ্রার সাথে, শুভ্রার রুমে। অথচ তুই ঘরের কাছের জায়গা না খুঁজে অন্ধ হয়ে সারা শহর খুঁজে বেরিয়েছিস। তোর জেদ আর রাগ তোকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তুই নিজের ছায়াটাও দেখতে পাসনি। ভালোবাসা মানুষকে যেমন শুধরিয়ে দেয়, তেমনি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। কারো গম্ভীর কণ্ঠস্বরে সবাই দরজার দিকে তাকালো। ঈশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনে পিছনে শুভ্রাও কক্ষে প্রবেশ করল। শুভ্র সরাসরি শুভ্রের পাশে গিয়ে বসলো। সে বিদ্রুপের সুরে বলল, বাবা গো, আমি আমার নিজের ভাইকে চিনতে পারছি না। এ কি আমার সেই ভাই যে রাগ উঠলে পুরো বাড়িতে তাণ্ডব চালাতো? সে আজ হাসপাতালের বিছানায় পড়ে আছে, তাও কার জন্য? আমার এই এক গাদি বান্দি বান্ধবী হৃদির জন্য। শুধু তাই না, হৃদিও তো ঠিক এইভাবে। হ্যাঁ। শুভ্রা চুপ একদম। ঈশানের ধমক খেয়ে শুভ্রা থেমে গেল। ঈশান সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আমার মনে হচ্ছে বসের এখন একটু বিশ্রামে থাকা একান্ত প্রয়োজন। সাহেরা চৌধুরী শুভ্রের মাথায় মমতা ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে গেছে। তোর হৃদি তোর কাছে আছে বাবা। একে একে সবাই কক্ষ থেকে বেরিয়ে গেলেন। এখন ঘরে শুধু ঈশান, শুভ্রা আর হৃদি। হৃদি আগের জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার মাথায় এখনো নিচু হয়ে আছে। ঈশান শুভ্রার দিকে তাকে প্রশ্ন করলো, শুভ্রা, তুমি এখনো বসে আছো, যাবে না? না, যাব না। এখানে বসে বান্ধবী আর হবু দুলা ভাইয়ের প্রেম কথন শুনব। তেরাভাবে জবাব দিল শুভ্রা। ঈশান ভুরুকুচকে শুধালো, হোয়াট? হ্যাঁ। শুভ্র আর ঈশান দুজনেই শুভ্রার দিকে চরম বিষয়ে ভুরুকুচকে তাকালো। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, শুভ্রা, বস কিন্তু তোমার ভাই লাগে, তো কি হয়েছে? এখন ভাইয়ের সাথে দুলাভাইও হয়ে গেছে। ভাই প্লাস দুলাভাই, প্রেম কাহিনী শোনার দিকে ভাই আমার দুলাভাই, আর সম্মানের দিকে দুলাভাই আমার ভাই। শুভ্রার এমন অদ্ভুত যুক্তিতে হৃদিও চমকে মাথা তুলে তাকালো। ঈশান যেন কি বলবে ভেবে পাচ্ছে না। শুভ্র এবার হাত নেড়ে ঈশানকে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। ঈশান তীক্ষ্ণ নজরে লক্ষ্য করলো শুভ্র আঙুল দিয়ে লেখার ভঙ্গি করছে, অর্থাৎ তার কলম আর কাগজের প্রয়োজন। ঈশান দ্রুত পাশের ডেস্ক থেকে প্যাড আর একটা কলম তুলে নিয়ে শুভ্রার হাতে দিল। শুভ্র কাঁপা কাঁপা দুর্বল হাতে দ্রুত কিছু একটা লিখলো, তারপর কাগজটা শুভ্রার মুখের সামনে ধরলো। শুভ্রা লেখাটা পড়ল, ফালতু কথা না বলে এখান থেকে যা, আমার হৃদির সাথে এখন প্রাইভেসি চাই। শুভ্রা জেদের স্বরে বলল, মোটেও যাব না, আমি এখানেই বসে তোমাদের প্রেম কথন শুনব, নির্লজ্জ মেয়ে। ঈশান বিড়বিড় করে কথাটা বললেও শুভ্রার কানে পৌঁছাতে একদম সময় লাগলো না। সে রাগী চোখে ঈশানের দিকে তাকালো। কিছু বললেন? না, কি আর বলবো। ঈশান বেশ আফসোস করার ভঙ্গিতে জবাব দিল। শুভ্র কাগজের ওপর পুনরায় দ্রুত কিছু লিখল। শুভ্রা আবারও সেটা পড়ল। শরীর দুর্বল, কিন্তু হাত না, থাপ্পড় যদি খেতে না চাস তাহলে এখনই এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। শুভ্রা ভয়ে দুইবার ঢোক গিলল। শুভ্র মোটেও ভয় দেখাচ্ছে না, তার ভাই সবসময় সিরিয়াস থাকে এবং যা বলে তা করার ক্ষমতা রাখে। শুভ্রা এবার আমতা আমতা করে বললে, একটু থাকি না। শুভ্র কাগজের ওপর বড় বড় অক্ষরে লিখল, গেট আউট।
ধমক ছাড়াই শুভ্রের চোখের চাহনি দেখে ঈশান আর শুভ্রা দুজনে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তে পুরো ঘরটা এক অদ্ভুত নীরবতা গ্রাস করলো। হৃদি এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, তার মাথা নুয়ে আছে এবং চোখের পাপড়িগুলো থরথর করে কাঁপছে। শুভ্র এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। দুজনের বুকের ভেতরে এখন এক অদ্ভুত অনুভূতির তোলপাড় চলছে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটলো। সময় কতটুকু পার হয়েছে তারা নিজেরাও বলতে পারবে না। শুভ্রের ধৈর্যচ্যুতি ঘটল। এভাবে স্তব্ধ হয়ে থাকাটা সে আর সহ্য করতে পারছে না। এক ঝটকায় সে লাথি বসালো পাশে রাখা ওষুধের টেবিলে। বিকট শব্দে টেবিলটা উল্টে মেঝেতে পড়ে গেল। কাঁচের বোতলগুলো ভেঙে ঝনঝন শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ল আর ওষুধগুলো গড়িয়ে গেল মেঝেতে। হৃদি আতঙ্কে চমকে মাথা তুলল। শুভ্র সাথে সাথে চোখের ইশারায় তাকে কাছে আসার আদেশ করলো। হৃদি তবুও নড়ছে না, তার পা যেন মাটির সাথে গেঁথে গেছে। শুভ্র হাতের চিরকুটটা মুঠো পাকিয়ে গোল বল বানিয়ে হৃদির দিকে ছুঁড়ে মারল। হৃদি আবার কেঁপে উঠল। এবার সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুব ধীরে ধীরে সে শুভ্রর শয্যার পাশে এসে এগিয়ে এলো। তার হাঁটু কাঁপছে এবং বুকের ধরফড়ানি যেন বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে। শুভ্র পলকহীন চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। এই মুখটা দেখার জন্য সে কত রাত তৃষ্ণার্ত চাতকের মতো কাতর হয়ে মরেছে তার কোনো হিসেব নেই। আচমকা শুভ্র হৃদির হাত ধরে সজোরে টান মারল। হৃদি তাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের বুকের ওপর আছড়ে পড়ল। আকস্মিক ধাক্কায় দুজনের ওষ্ঠজোড়া মুহূর্তের জন্য মিলিত হলো। হৃদির পুরো শরীর যেন বরফ হয়ে গেল। শরীরের লোমকূপগুলো এক অজানা শিহরণে জেগে উঠল। শুভ্র আলতো করে হৃদির ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। হৃদি কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে বলল, আপনি অসুস্থ, একটু নিজের শরীরে খেয়াল রাখবেন। শুভ্র কোনো কথা না বলে পাশ থেকে কাগজ টেনে নিল। দ্রুত হাতে কিছু একটা লিখে হৃদির চোখের সামনে ধরল। হৃদি পড়ল, তুই কি এসেছিলি আমার কেবিনে? হৃদি কোনো উত্তর দিল না। সে পুনরায় মাথা নিচু করে রইল। শুভ্র এবার কঠোর চোখে তাকিয়ে আবার লিখল, উত্তর দে। হৃদি খুব ধীরলয়ে হ্যাঁসূচক মাথা নাড়ল। শুভ্রের চল শক্ত হয়ে এলো। সে দ্রুত কাগজে লিখল, লুকিয়ে কেন ছিলি আমার থেকে? হৃদি এবার চোখ তুলে শুভ্রের চোখের দিকে তাকালো। তার কণ্ঠে এক অদ্ভুত নির্লিপ্ততা। সে শান্ত স্বরে বলল, আপনার সামনে আসতে ইচ্ছে করেনি। কথাটা শোনা মাত্রই শুভ্রের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চিৎকার করে কিছু বলতে চাইলে কিন্তু গলা দিয়ে সে তীব্র ব্যথায় আটকে গেল। অবুজের মতো শুভ্র তবুও শব্দ করার চেষ্টা করছে দেখে হৃদি বেকুল হয়ে উঠল। সে চট করে নিজের আঙুল শুভ্রের ঠোঁটের উপর চেপে ধরল। আর্তনাদ করে হৃদি বলল, করছেন কি? কথা বলবেন না প্লিজ। শুধু কাগজের ওপর বিষাদ মাখা হাসি মুখে লিখল, আমি যদি মরে যেতাম। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। এবার সে ফুপিয়ে কেঁদে দিল। শুভ্রের হাত থেকে কলম আর কাগজটা এক প্রকার ছিনিয়ে নিল সে। অশ্রু ভেজা চোখে বড় বড় অক্ষরে কাঁপা কাঁপা হাতে হৃদিও কিছু একটা লিখল এবং শুভ্রের চোখের সামনে ধরল। শুভ্র দেখল সেখানে লেখা, আপনার লাশের পাশে তখন আর একটা লাশও থাকতো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে কাগজে লিখল, এত কষ্ট দেওয়ার কারণ। হৃদি এবার আর চোখের জল আটকালো না। সে শুভ্রের হাত থেকে কলম নিয়ে জেদের বসে লিখল, প্রতিশোধ। শুভ্র আলতো করে হাসল। সেই হাসিতে কোনো রাগ নেই, আছে এক বুক প্রশান্তি। সে পুনরায় কাঁপা কাঁপা অক্ষরে লিখল, একটু শক্ত করে জড়িয়ে ধরবি আমাকে। হৃদি আর এক মুহূর্ত দেরি করল না। সে দুই হাতে শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে সে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে বুকের ভেতর জমে থাকা পাহাড় সম হাহাকারগুলো সে আজ মুক্ত করে দিচ্ছে। শুভ্র নিজের সমস্ত শক্তি দিয়ে হৃদিকে নিজের বুকের সাথে পিষে ধরল। তার আলিঙ্গন এতটাই সুদৃঢ় ছিল যে মনে হচ্ছিল সে হৃদিকে নিজের অস্তিত্বের ভেতরেই মিশিয়ে নিতে চায়। দুজনে একে অপরের হৃদস্পন্দন অনুভব করতে পারছে। অনেকদিন পর যেন তারা এক শান্ত শীতল আশ্রয়ের দেখা পেল। সেও বড় বড় শ্বাস নিয়ে হৃদির গায়ের সেই চেনা ঘ্রাণটা ফুসফুসে ভরে নিতে লাগলো। অবশ্যই আসা শরীরটা যেন এই মুহূর্তে এক অলৌকিক প্রাণশক্তি ফিরে পেল। কিছুক্ষণ এভাবেই কাটল। হৃদির গায়ের চেনা সুবাস আর হৃদস্পন্দনের শব্দে শুভ্রের বুকের ভেতরটা জুড়িয়ে আসছিল। হঠাৎ হৃদি তার বুক থেকে মুখ তুলে সজল চোখে শুভ্রের দিকে তাকালো
আর্তনাদ মেশানো কণ্ঠে বলে উঠল, আমাকে এত ভালোবাসেন তা আগে বলেননি কেন? হৃদি এই প্রশ্নটা করতে আচমকা শুভ্র বাচ্চাদের মতো হু হু করে কেঁদে দিল। শুভ্র অশ্রু ভেজা চোখে কাপা কাপা হাতে কাগজে কিছু একটা লিখল। তারপর সেটা হৃদির চোখের সামনে ধরল। হৃদি এক পলক তাকিয়ে দেখল সেখানে মাত্র একটি শব্দ লেখা, ভয়ে। হৃদির ভুরু কুঁচকে গেল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, ভয়? কিসের ভয়? শুভ্র দীর্ঘশ্বাস ফেলে পুনরায় লিখল, হারানোর ভয়। লোকে বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি প্রিয় মানুষটা হারিয়ে যায়, তাই ভয়ে আমিও কখনো কিছু বলিনি। আমার খুব হারানোর ভয় ছিল রে। হৃদি অবাক হয়ে বলল, ভালোবাসা প্রকাশ না করেও এভাবে কাউকে ভালোবাসা যায় নাকি? শুভ্র লিখল, জানি না, তবে আমার হারানোর ভয়টা সব কিছুর চেয়ে বেশি ছিল। আমি তোকে হারাতে পারবো না, একদম মরে যাব। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই। আমার প্রতিটা নিঃশ্বাস নেওয়ার শক্তি তুই। দেহটা আমার শরীরে থাকলেও প্রাণ রয়ে গেছে তোর ভেতরে। পৃথিবীতে যদি সাইফান শুভ্র চৌধুরীর কোনো দুর্বলতা থেকে থাকে, তবে সেই দুর্বলতা হচ্ছিস একমাত্র তুই। হৃদির চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। এই পাথরের মতো কঠিন মানুষটা তাকে এতটা অতলান্ত গভীরতায় ভালোবাসত, আর সে বিন্দুমাত্র টের পেল না। নিজের ভালোবাসার মানুষের চোখের ভাষা বুঝতে না পারার গ্লানি তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। তবে কি সে সত্যি এক ব্যর্থ প্রেমিকা? হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে আছড়ে পড়ল শুভ্রের বুকে, দুই হাত তাকে পোষণ করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, আপনি আমায় এত ভালোবাসতেন আর আমি একটু ধরতে পারলাম না কেন? আমি আগে আপনার মনের হদিশ পেলাম না। শুভ্র নিজের সমস্ত আকুলতা দিয়ে হৃদিকে জাপটে ধরল। গলার ক্ষত থেকে চিনচিনে ব্যথাটা যেন আজ মধুর মনে হচ্ছে। সে হৃদির চুলে মুখ গুজে বড় বড় শ্বাস নিতে থাকলো। হৃদির উষ্ণ অশ্রু শুভ্রের বুক ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেই সিক্ততায় আজ কোনো দহন নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। রুমের নিস্তব্ধতাকে ছাপিয়ে শুধু হৃদির কান্নার শব্দ আর শুভ্রের হৃৎপিণ্ডের ধুকপুকানি শোনা যাচ্ছে। শুভ্র চোখ বুজে অনুভবে ডুব দিল। তার মনে হলো আজ যেন সে তার হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পেল। হৃদিকে বুকের সাথে আরও একটু চেপে ধরে সে নিঃশব্দে জানিয়ে দিল, এই আশ্রয়টুকুর জন্যই সে আজন্ম তৃষ্ণার্ত ছিল। সময়ের চাকা ঘুরে কেটে গেল 20 দিন। শুভ্রকে মাসখানেক হাসপাতালে থাকতে হয়নি। 5 দিনের মাথাতেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। এখন সে পুরোপুরি সুস্থ, তেজোদীপ্ত, সে আগের শুভ্র। হৃদি অবশ্য তাদের বাড়িতেই আছে, তবে মাঝে মধ্যে এসে শুভ্রকে দেখে গেছে আর ফোনে নিয়মিত খবর নিয়েছে। তাদের দুজনের মাঝে ভালোবাসার অথৈ সাগর থাকলেও সেই চিরচেনা ঝগড়াটা এক চুলো কমেনি। শুভ্র বরং আগের চেয়েও বেশি দোষী হয়ে উঠেছে। মেয়েদের মতো খুঁটিনাটি বিষয় নিয়ে হৃদির সাথে ঝগড়া বাঁধায়। হৃদির অবশ্য মন্দ লাগে না যে যেন প্রতিদিন নতুন করে এক অন্য শুভ্রকে আবিষ্কার করছে। সকাল 10টা। শুভ্র পরিপাটি হয়ে নিচে নামলো। পরনে ধবধবে সাদা শার্ট আর মিশমিশে কালো প্যান্ট, কবজিতে ফিতার একটি কালো ঘড়ি, চোখে সানগ্লাস। শার্টের ওপরের দুটো বোতাম খোলা রেখে সে আপন মনে হাতা ফোল্ড করতে করতে বাইরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই শুভ্রা এক বয়াম আচার নিয়ে চপচপ করে খেতে খেতে রান্নাঘরের থেকে বেরিয়ে এলো। শুভ্রকে এই অবতরে দেখে সে একটা লম্বা শীষ বাজিয়ে বাঁকা হেসে বলে উঠল, ওহো, কোথায় যাচ্ছ ব্রো? রিভার সাথে বুঝি ডেটে যাওয়া হচ্ছে? বলি একটু কমিয়ে প্রেম কর ব্রো, না হলে বিয়ের পর তো প্রেম করে কোনো মজাই পাবা না। শুভ্র থেমে শুভ্রার দিকে তাকালো, তার ভুরু কুঁচকে একাকার। হোয়াট রিভা? রিভা আবার কে? শুভ্রা আচারের বয়াম থেকে একটা আমসত্ত্ব মুখে পুরে নির্বিকারভাবে বলল, কে আবার তোমার হবু বউ? কিন্তু নাম তো হৃদি, রিভা না। আগে উচ্চারণ করতে সে ইডিয়েট। শুভ্রা মুখটা ভেঙচি কেটে বলল, হ্যাঁ আমি ঠিকই উচ্চারণ করেছি। আমি ওকে এই নাম দিয়েছি রিভা। তোমার বউ হওয়ার আগে ও আমার কলেজের বন্ধু ছিল। এখন সে তোমার বউ হবে বলে কি আমি আমার ফ্রেন্ডকে ভুলে যাব? আবার সে আমার ভাবিও হয়ে গেছে, তাই রিতে সে আমার ফ্রেন্ড আর ভাতে আমার ভাবি। আইডিয়াটা দারুণ না?
শুভ্র সদর দরজার দিকে বেরিয়ে যাওয়ার সময় বিরক্তিতে একবার মাথা নাড়ল, গটগট করে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, একদম ফালতু আইডিয়া। সন্ধ্যার দিকে শুভ্র রিদিদের বাড়িতে এলো। হঠাৎ সোহান চৌধুরী ফোন করে তাকে জরুরি ভিত্তিতে আসতে বলেছেন। শুভ্র ড্রয়িং রুমে পা রাখতে দেখলো সোফায় সবাই গোল হয়ে বসে আছে, শুধু রিদি নেই। সেখানে ঈশান উপস্থিত। সবাই বেশ হাসি খুশি মনে আড্ডা দিচ্ছে। শুভ্রকে দেখা মাত্র ইমন চিৎকার করে উঠল, এই তো ভাইয়া এসে গেছে। শুভ্র কিছু বুঝতে পারল না তাকে এভাবে হুট করে ডাকার কারণ কি। ঠিক তখনই সিঁড়ির দিকে নজর যেতেই তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র একটা টকটকে গোলাপি রঙের শাড়ি পরিয়ে রিদিকে সিঁড়ি দিয়ে ধরে নিচে নামিয়ে আনছে। রিদি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। গোলাপি রঙের কাতান শাড়ি, বাম হাত ভর্তি মেসিং রেশমি চুড়ি, গলায় ছোট্ট পাথরের সাদা টিপ আর চোখে গাঢ় কাজল যেন তার মায়াবী রূপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর মাথায় আলতো করে শাড়ির আঁচল টানা। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে হলো আসমান থেকে কোনো গোলাপি পরি নয়, বরং আস্ত এক নতুন বউ এইমাত্র তার সামনে এসে দাঁড়িয়েছে। শুভ্রের চোখের পলক পড়ছে না, এই রূপ যে তার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হৃদি নিচে নেমে সবার প্রথম সোহান চৌধুরীকে সালাম করল। সোহান চৌধুরী পরম মমতায় তার মাথায় হাত রেখে দোয়া করে বললেন, সুখী হ মা। হৃদি এবার সাহেরা চৌধুরীকে সালাম করতে গেলে তিনি হৃদির কাঁধে হাত ধরে তাকে সোজা করে দাঁড় করালেন। তারপর আদুরে ভঙ্গিতে হৃদির থুতনিতে হাত ছুঁয়ে বললেন, মাশাআল্লাহ, মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ পরি। জানিস মা, আমি সবসময় মনে মনে চাইতাম ঠিক তোর মতো একটা পরি বউ যেন আমার ছেলের ঘরে আসে। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। হৃদি লজ্জায় আরও বেশি মাথা নিচু করে ফেলল। সোহান চৌধুরী এবার শুভ্রকে হাতের ইশারায় ডাকলেন, কিরে, ওইখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি নাকি এদিকে আসবি? শুভ্র ধীর পায়ে সবার মাঝখানে এগিয়ে এলো এবং হৃদির ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। শুভ্রা এই সুযোগে তার ফোন বের করে টপাটপ কয়েকটা তাদের দুজনের ছবি তুলে নিল। ঈশান পাশ থেকে উকি দিয়ে শুভ্রার ফোনের ছবিগুলো দেখে নাক সিটকে বলল, ধুর, ছবিগুলো একদমই ভালো হচ্ছে না। এটা কোনো স্টাইল হলো? হৃদি একদিকে আর বস অন্যদিকে, দুজনের একদম গা ঘেঁষে ঘেঁষে দাঁড় করিয়ে ছবি তুলতে হবে। শুভ্রা আফসোস করে বলল, আমার ভাই আবার ছবি তুলবে, এই যে লুকে কয়েকটা তুললাম, এটাই আমার ভাগ্য। ঈশান আশ্বস্ত করে বলল, আগে বড়দের কথাবার্তা শেষ হোক, তখন না হয় সুযোগ বুঝে তুলে নিও। ভাইয়া তো পোজ দিয়ে ছবি তুলবে না, সেটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, ছেড়েই দিলাম। সোহান চৌধুরী ইকবাল ইহসানের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তো ইকবাল, কথা তো অনেক হলো, এখন আমরা দিন তারিখটা চূড়ান্ত করে ফেলতে চাচ্ছি, তুমি বলো। শুভ্রের মাথায় তখন কিছুই ঢুকছে না, সে আসলে এখানে কি হচ্ছে। সে আর চোখে বারবার হৃদিকে দেখছে। মেয়েটা সত্যি একদম নতুন বউয়ের মতো লজ্জায় মাথা নিচু করে আড়ষ্ট হয়ে আছে। শুভ্রের এই দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে ঈশান একটু ঝুঁকে তার কানে কানে ফিসফিস করে বলল, আপনার বিয়ের পাকাপাকি কথা চলছে বস, বুঝেছেন এবার। এখন নতুন জমের মতো ওই পাশের সোফায় গিয়ে একটু ভদ্র হয়ে মাথা নিচু করে বসে থাকেন তো। শুভ্রের কাছে পুরো ব্যাপারটা এবার পরিষ্কার হলো, তাহলে এই কারণে আজ থেকে হুট করে ডাকা হলো। শুভ্র মুহূর্তে ঈশানের কাঁধে হাতের ভর দিয়ে বেশ আয়েশি আর অদ্ভুত এক ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, তোমার কি মনে হয় আমি এসব ফালতু ঢঙার লজ্জার অভিনয় করব? ঈশান হাসতে হাসতে বলল, করতে হয় বস, এটাই নিয়ম। শুধু তাই না, বিয়ের দিন তো আপনাকে শরমের অভিনয় করে মুখে রুমাল দিয়ে আসতে হবে। শুভ্র চরম বিরক্তি নিয়ে নাক সিটকে বলল, ছি, কি ফালতু কথা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুভ্র আর হৃদির বিয়ের দিন তারিখ ঠিক হলো অক্টোবরের 2 তারিখ, বার শুক্রবার তাদের বিয়ে, আর 1 তারিখ বৃহস্পতিবার। গায়ে হলো দীর্ঘ প্রতীক্ষা আর মান অভিমানের পর দুই পরিবারের এখন শুধু খুশির আমেজ। হৃদির মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সে ভাবছে কত সুন্দর ভাগ্য তার, যাকে সে নিজের অজান্তে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, সেই মানুষটাও ঠিক তাকে ততটাই ভালোবাসে। আর মাত্র কিছুদিন তারপর সে এক নতুন হৃদি হয়ে শুভ্রের চিরস্থায়ী সঙ্গিনী হিসেবে তার জীবনে প্রবেশ করবে। হৃদি লজ্জা মাখা মুখে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখন ঈশানের কাঁধে হাত দিয়ে তার দিকে অপলক তাকিয়ে আছে। হৃদিকে তাকাতে দেখে শুভ্র মুহূর্তে ভুরু নাচিয়ে চোখ মারল। হৃদি সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে নিল। বাড়ির সকলে খুশিতে মেতে উঠেছে, একে অপরের মিষ্টি খাওয়াতে লাগলো। সোহান চৌধুরী আর ইকবাল এহসান একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন।
এসব দেখে রিদি আর নিজেকে ঠিক রাখতে পারল না, লজ্জায় শাড়ির কুঁচি ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। তার এমন কাণ্ড দেখে বাড়ির সবাই হো হো করে হেসে উঠল। রিদির পেছনে পেছনে শুভ্র যেতে চাইলে, কিন্তু ঠিক তখনই ঈশান শুভ্রের হাত টেনে ধরে বলল, বস কোথায় যাচ্ছেন? চলুন, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। শুভ্র যাওয়ার জন্য ছটফট করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, রাখ তোর মিটিং ভাই, আমার এখন যেতে দে। শুভ্রের অন্য হাতটা ইমন টেনে ধরলো। সে বেশ মজা নিয়ে বলল, মিটিং না ব্রো, চলো আমরা বরং কয়েকদিনের জন্য দেশের বাইরে চলে যাই। শুভ্র এবার বেশ ভালোভাবে বুঝতে পারলো যে এই দুইটা মিলে তাকে ইচ্ছে করে আটকে রাখছে আর মজা নিচ্ছে। সে আর নিজেকে সামলাতে না পেরে অসহায় স্বরে বলে উঠল, আল্লাহর ওয়াস্তে বলছি, আমি আর কোনো দিন মিটিং করব না, আর না কোনো দিন বাইরে যাওয়ার বাহানা করব। বিয়ের পর একদম বউয়ের শাড়ির আঁচল ধরে বাড়িতে বসে থাকবো, তা বলছি এখন অন্তত আমাকে ছাড়। শুভ্রের মুখে এমন বউ পাগল টাইপ কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়লো। ঈশান আর ইমান তবুও ছাড়ছে না। তারা যেন আজ শুভ্রকে এক মুহূর্তের জন্য রিদির কাছে ভিড়তে দিবে না বলে কসম খেয়েছে। শুভ্রা হাসতে হাসতে সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আম্মু এখন কি সেই নিয়মটা নেই যে বরকনের বিয়ে ঠিক হলে বিয়ের আগে তারা একে অপরকে দেখতে পারে না? সাহেরা চৌধুরী মেয়ের ইশারা বুঝে নিয়ে গম্ভীর গলায় ভান করে বললেন, কে বলেছে নেই? অবশ্যই আছে। শুভ্রা এবার শুভ্রের দিকে আঙুল তুলে বলল, তাহলে ভাইয়া যে রিভার সাথে দেখা করতে যাচ্ছে? সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে শুভ্রা অলক্ষ্যে একটা চোখ টিপল, যার মানে সে পুরোপুরি মজা নিচ্ছে। সাহেরা চৌধুরীর মিথ্যা রাগ দেখে শুভ্রের দিকে তাকিয়ে কড়াসরে বলল, খবরদার শুভ্র, বিয়ের আগে তুই রিদির আশেপাশেও যাবি না। শুভ্র একদম চুনের মতো মুখ করে ফেলল। তাকে দেখে এখন মনে হচ্ছে এক ভোলা ভালা কাঠ বিড়ালি যে তার গাছে উঠতে পেরেছে কিন্তু প্রিয় ফলের নাগাল পাচ্ছে না। শুভ্র মুহূর্তে বিরক্তি নিয়ে বলে উঠল, তোমরা সবাই আমার সাথে ইচ্ছে করে এসব করছো? তোমরা এত ভালো অভিনয় করতে পারো কিভাবে? কিছুদিন আগেও সবাই মিলে কি দারুণ নাটক করলে। তোমাদের কাণ্ড দেখে তো আমার জি বাংলার স্টার জলসার কথা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম। কি খুশি তো? মিল হয়েছে দুজনের। অপেক্ষা করুন, আরও সারপ্রাইজ পর্ব সামনে আসছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কিন্তু আপনারা তো সাবস্ক্রাইব করেন না। আপনাদের সাথে আরি। আসসালামু আলাইকুম।